ওকে। আচ্ছা, পোস্টগ্রেসিকুএল যখন আমরা কাজ করি, আপনারা এই পোস্টগ্রেসিকুএল যখন ঢুকেন তখন দেখবেন যে এই যে পোস্টগ্রেসিকুএল এরকম একটা ইয়ে থাকে, এই সিম্বল থাকে, এটা আমি দেখাই আপনাদেরকে। এই যে এখানে এখানে খেয়াল করেন, নিচে দেখেন, নিচের দিকে এখানে একটা সিম্বল আছে, এই যে দেখেন, এই যে দেখেন এখানে দেখতেছেন একটা হ্যাশ চিহ্ন। জি ভাইয়া জি জি দেখতেছি। আচ্ছা, এই হ্যাশ চিহ্নটা খেয়াল রাখেন, আমরা যখন অ্যাডমিন হিসেবে ঢুকবো, মানে আমরা যখন, আমরা তো এই সার্ভারে ডাইরেক্ট ঢুকছি, এই সার্ভারের মধ্যে আমরা এখন এই সার্ভারে আছি। হ্যাঁ, এই সার্ভারের থেকে আমরা যখন, যেহেতু আমরা এখানে অ্যাডমিন ইউজার হিসেবে আছি, আমরা ডিবি হিসেবে সার্ভারটা দিই, কারণ বাইরে থেকে যারা লগ ইন করবে তারা আসলে এই ডিবি ইউজার হিসেবে এখানে এইভাবে লগ ইন করবে না, তারা একটা অন্য ইউজার হিসেবে। আমরা যে অলরেডি সিস্টেমে আছি, আমরা সিস্টেম একটা সিস্টেম সুপার প্রিভিলেজ দিয়ে আমরা ঢুকতেছি, এই জন্য আমরা এখানে পিএসকিউএল দিয়ে আমরা যখন ঢুকতেছি তখন আমাদেরকে এই ইয়েটা দিতেছে, তার মানে আমরা এখানে সুপার, মানে একটা মানে অ্যাডমিন ইউজার হিসেবে আমরা যে কোনো কাজ করতে পারবো, যে পোস্টগ্রেসিকুএল আমরা ঢুকতেছি। আরেকটা হচ্ছে যে সিম্বল থাকবে, এটা আমরা দেখবো, আমরা যখন ইউজার ক্রিয়েট করব তখন আপনার এই যে এরকম একটা সিম্বল দেখবেন এই জায়গাটাই, এই যে এরকম সামনের দিকে দেখেন যে গ্রেটার দেন সিম্বলের মতো, ঠিক আছে, এরকম এই হ্যাশের জায়গায় এরকম একটা সিম্বল দেখবেন, ইকুয়াল টু তারপরে গ্রেটার দেন একটা সিম্বল থাকবে। এটা আমরা এখন দেখতে পারবো না, আমরা ইউজার ক্রিয়েট করলে ওই ইউজার দিয়ে যদি ঢুকি তাহলে আপনারা দেখতে পাবেন। আমি তো মনে হয় ইউজার ক্রিয়েট করছিলাম, হচ্ছে পোস্টগ্রেস ইউজার ক্রিয়েট করছি, এর বাইরে যখন আমরা ইউজার ক্রিয়েট করবো তখন আমরা এটা দেখবো। এটা খেয়াল রাখেন যে আমরা এটা তখন দেখবো যে এরকম চিহ্ন আছে। এখানে দুইটা সিম্বল আছে, প্রম্পট বলে এখানে, এই প্রম্পটের মধ্যে আপনারা এই দুইটা দেখে বুঝতে পারেন আপনি কি ধরনের প্রিভিলেজ নিয়ে আপনার কাজ করতেছেন। তারপর হচ্ছে পোস্টগ্রেসিকুএল কানেক্ট করা, এটা আমরা অলরেডি এভাবে কানেক্ট করে আমরা একবার দেখছি। আমার যেটুকু মনে পড়ে লাস্ট ক্লাসে আমরা দেখাচ্ছিলাম যে আমি যদি মনে করেন যে রুট ইউজার, মানে রুট ইউজার না, মানে আমি যদি অন্য পিসি থেকে কানেক্ট করে, রিমোট পিসি থেকে কানেক্ট করে আমি দেখতে চাই যে আসলে আমি এখানে কিভাবে ঢুকা যায়, এটা আপনি দেখতে পারেন। আমি বের হয়ে যাই এখান থেকে, এই যে আমরা ডিসপ্লে খোলা হয়ে গেছে। দেখা যাচ্ছে আমার যেটুকু মনে পড়ে এটা এরকম ছিল, PSQL ইউজ প্রসেস, দিয়ে দেখা যাবে। এই যে লিখে আর কি, প্রথমে প্রথমে আমরা দিতে পারি, না দিলে ডিফল্ট লোকাল করতে নেই, এখান থেকে এই যে এইভাবে দিয়ে আপনি ঢুকে যেতে পারেন, ঠিক আছে। এখন যদি আপনি এখানে হোস্ট আইপি দিচ্ছেন, আমরা আইপিটা দেখি, এখানে আপনি চাইলে ইয়ে দিতে পারেন, এই যে এখানে আগে বা পরে এখানে দিয়ে আপনি আইপি দিতে পারেন, 192.168.2. এই যে আপনি যখন এখানে ঢুকবেন, এই আইপি দিয়ে যখন আপনি ঢুকবেন তখন সে মনে করবে যে সে আপনি বাইরের অন্য একটা কিছু থেকে আপনি ঢুকতেছেন, ঠিক আছে, নেটওয়ার্কের মাধ্যমে আপনি ঢুকতেছেন। একটা পাসওয়ার্ডও মনে সেট করছিলাম, পোস্টগ্রেস 123, ঠিক আছে। আমি এখানে পোস্টগ্রেস ইউজার হিসেবে ঢুকছি, যেহেতু আমি পোস্টগ্রেস ইউজার হিসেবে, এটা একটা সুপার ইউজার, এটা সুপার ইউজার, যে আমি দেখবো ডি ইউ দিয়ে স্ল্যাশ, এই যে এইভাবে দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ডিউ দিয়ে, যে আমি পোস্টগ্রেস ঢুকতেছি সুপার ইউজার, সুপার প্রিভিলেজ আছে, যার কারণে আপনাকে সবসময় এটা হ্যাশ দেখাচ্ছে। লিনাক্সে আমরা কি করি, যেমন রুট ইউজার হিসেবে ঢুকি, আমাদের এই ইয়ে থাকে না, আমাদের হ্যাশ, ওখানে হ্যাশই দেখায়, এই আর কি। দেন পোস্টগ্রেসে আমরা ঢুকছি, ডলার সিম্বল দেখাচ্ছে। আর লিনাক্সে আমরা যদি
রুট ইউজার হিসেবে ঢুকে দেখেন আমাকে যে হ্যাশ দেখাচ্ছে, এরকমই কনসেপ্ট আর কি সেম। অ্যাডমিন ইউজার বা সুপার ইউজার হিসেবে আমরা ঢুকতেছি। আচ্ছা দেখ, তো এখানে আমরা এইভাবে ঢুকতে পারি, যখন কানেক্ট করবো আমরা হোস্ট আইপি দিয়ে আমরা দিতে পারি, পোর্টও দিয়ে দিতে পারেন আপনি চাইলে, যদি ডিফারেন্ট পোর্ট ইউজ করেন দিবেন পোর্ট। আর যখন কিছু দিবেন না, এই এইচের জায়গায় যখন এইচ দিবেন না, তখন এটাকে ধরে নেয় যে লোকাল হোস্ট, মানে সেই পিসির মধ্যেই সে ঢুকতেছে। এই জন্য এই প্রথমবার কিন্তু আপনার যে আমরা যখন ঢুকার ট্রাই করছি, তখন কিন্তু সে ইয়ে চায়নি আমাদের কাছে, এই জন্য পাসওয়ার্ড চায়নি। এই যে এখানে যদি খেয়াল করেন সেখানে বের হয়ে গেছে। আচ্ছা, ক্লিয়ার করতে চলে গেছে এটা। তো প্রথমবার যখন ঢুকলাম তখন আমাদের কাছে ইয়ে চাইনি, পাসওয়ার্ড চাইনি। পরের বার যখন আইপি দিয়ে ঢুকছি তখন আমাদের কাছে পাসওয়ার্ড পেয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই কিছু কমান্ড লাইন প্যারামিটার ইউজ করতে পারি। এগুলি খুব এগুলো হচ্ছে যে ইউ দিয়ে, ইউটা ক্যাপিটাল লেটার দিতে হবে, এটা খেয়াল রাখবেন সবসময়। বড় হাতের ইউটা ওই মাইস্কেলে কাজ করলে ছোট হাতের ইউ ইউ দিতে হয়, আর পোস্টগ্রেসে কাজ করলে আপনার বড় হাতের ইউ দিতে হবে, হাইফেন ইউ দিতে হবে। তো ড্যাশ দিয়ে হিউ, সরি হাইফেন না, মানে ড্যাশ দিয়ে হিউ ইউ দিতে হবে। আর ডাটাবেজের নাম দেওয়ার জন্য আপনার ডি, পোস্ট নেম হলে এইচ, পোর্ট হলে আপনার পি। আর এফ দিয়ে যদি আপনি কোনো জায়গা থেকে আপনার কোনো এসকিউএল ফাইল রান করতে চান, তাহলে এফ দিবেন। তারপরে যখন যে কোনো কমান্ড আমরা যখন শুরু করবো, কমান্ড গুলি আমাদেরকে অবশ্যই কমান্ড এসকিউএল কমান্ডের শেষে আমাদের সেমিকোলন দিতে হবে। এটা মোটামুটি সব ধরনের ডাটাবেজের জন্য প্রযোজ্য, শুধু পোস্টগ্রেস এসকিউএল বলে না, অন্যান্য ডাটাবেজে আমাদের এই এসকিউএল এর কমান্ড ইন করতে হয়। তো আপনার সেমিকোলন দিয়ে। এখানে আমরা যদি যাই, আমরা পোস্টগ্রেস এসকিউএল এ দেখি আমাদের কি কি ডাটাবেজ আছে। পোস্টগ্রেস একটা ডাটাবেজ নিজে আছে। আমরা এর আগে টেস্ট টু নামে দুইটা ডাটাবেজ ক্রিয়েট করছিলাম। আমি যদি তাহলে ঢুকতে চাই, তাহলে আপনার ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে সি, সি দিলে আপনার কানেক্ট, ঠিক আছে। এরপর আমরা যদি টিএসপি দিই, এই টেস্ট ডাটাবেজে কানেক্ট ছিল, এই যে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে এটা। হ্যালো, আপনি একটু রেসপন্স করেন, তাহলে আমি একটু বুঝতে জি সুবিধা জি, হবে। দেখা যাচ্ছে, নাম চেঞ্জ হয়ে টেস্ট দেখা যাচ্ছে। বলতেছেন কিনা, নিলে অনেক সময় হয় ডিসকানেক্ট হয়ে যেতে পারে, যেহেতু অনলাইন। তো সি দিয়ে আমরা কানেক্ট করলাম। এখন আমরা ডাটাবেস গুলি কি কি এর মধ্যে, মানে স্কেমা আছে দেখতে চাইলে ডিএন স্ল্যাশ ডিএন দিলে আমার স্কেমা কি কি আছে দেখাবে। আমার এখানে দেখেন দুইটি স্কেমা আছে, একটা হচ্ছে পাবলিক আর একটা টেস্ট স্কেমা। আপনি যদি কোনো স্কেমা ক্রিয়েট না করেন, তাহলে আপনি পাবলিক স্কেমা এটার মধ্যে ডিফল্ট পাবেন, ঠিক আছে। ডিফল্ট পাবলিক স্কিমা পাবেন। আপনি ধরেন যে কোনো স্কিমা ক্রিয়েট করেন, স্কিমা হচ্ছে একটা লজিক্যাল পার্টিশন, ডাটাবেসের ভিতরে একটা লজিক্যাল পার্টিশন। সো পার্টিশন বলতে আবার ডাটাবেসের পার্টিশন হয় না, মানে লজিক্যাল সেপারেশন আর কি। তো এখানে মাল্টিপল স্কিম আপনি রাখতে পারেন, যে অনেক সময় অ্যাপ্লিকেশন লেয়ারে কি করে যে সেলস এর জন্য, তারপরে প্রকিউরমেন্টের জন্য, পারচেসের জন্য, অ্যাকাউন্টিং এর জন্য আলাদা আলাদা, মনে করেন সেখানে আলাদা আলাদা মডিউল তৈরি করে অ্যাপ্লিকেশন ডেভেলপাররা। তো তাদের ডাটাগুলিকে আলাদা আলাদা রাখার জন্য তারা কি করে, এরকম আলাদা আলাদা স্কেমা করে নেয়। স্কেমা করে নিলে আপনার এটা ম্যানেজ করা সুবিধা। এটা নিয়ে কথা বলছিলাম ক্লাস। তো ভাইয়া এখন আমরা এখানে শুধু টেবিল, হ্যাঁ ওরাকলের স্কিমা পোস্টগ্রেস স্কিমা বলতে কি একই জিনিস, এটা এখানে আলাদা কিছু? না, এখানে একটু পার্থক্য আছে। ওরাকেল স্কিমা, ওরাকেল একটা ইউজারের সাথে একটা স্কিমা তৈরি হয়, ঠিক আছে। আপনি যখন জি একটা জি। ইউজার ক্রিয়েট করবেন, একটা স্কিমা ক্রিয়েট হবে। আর এইখানে এটার সাথে কানেক্টেড না, এখানে আপনি ইউজার আলাদা করবেন, এখানে ইউজারকে রোল বলা হয়, ইউজার আলাদা করবেন, স্কেমা আলাদা করবেন। এখন আপনি একটা স্কেমাকে মাল্টিপল ইউজারের সাথে আপনি মানে কানেক্ট করতে পারবেন। কানেক্ট বলতে মানে প্রিভিলেজ দিতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন মাল্টিপল
ইউজার থেকে, ঠিক আছে? তো ওইটা সমস্যা নেই। তো এখানে মানে এই দুইটা আলাদা ক্রিয়েট করতে, আর ওরাকেলে অটোমেটিক্যালি একটা ইউজার জন্য একটা স্কেমা ডিফল্ট, এটা ওরাকল মানে ওরাকলের স্ট্যান্ডার্ড হচ্ছে ওইটা আর কি। বুঝতে পারছেন? এটা আরেকটু ক্লিয়ার হইতে হলে ভালো হইতো। মানে পোস্টগ্রেস স্কিমা আসলে কিভাবে কি কাজ করে? আচ্ছা, এইটা নিয়ে আপনার তো গত ক্লাসের ভিডিওটা যদি দেখেন, অনেক বিস্তারিত এখানে আলাপ আলোচনা গেছে। ওই ডিটেলটা, এত ডিটেলটা আসলে বিস্তারিত এখন আলাপ করার স্কোপ মানে নাই। আমি যতটুকু করতেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে সেপারেশন। মনে করেন একটা ডাটাবেজের মধ্যে আরেক, আপনি ধরেন যে একটা অফিস, ঠিক আছে, আপনার একটা টেবিল আছে, টেবিলটা ধরেন যে একটা ডাটাবেজ, ঠিক আছে? জি। টেবিলের উপরে অনেকগুলি আপনার ফাইলের ফোল্ডার আছে না, ফোল্ডার আছে না, হ্যাঁ, হ্যাঁ। ফাইল দেখেন তো। হ্যাঁ, এই ফোল্ডার গুলি মনে করেন সাজানো আছে, ঠিক আছে? এখন এই এক একটা ফোল্ডার হচ্ছে একটা স্কেমা, বুঝছেন? এখন এই ফোল্ডার গুলির মধ্যে আপনি আবার ফাইল রাখছেন, এই ফাইল গুলি মনে করেন যে হচ্ছে আপনার ডাটা, টেবিল, মানে ডাটা, ডাটা না আসলে টেবিল। এই এক একটা ওই ফাইল হচ্ছে একটা টেবিল। বুঝাতে পারলাম? বুঝছেন? আপনারা রেসপন্স করেন। হ্যাঁ ভাইয়া, এখন কিছুটা বুঝতে পারছি। গত ক্লাসটা দেখলে হয়তো ক্লিয়ার হবে আরো। গত ক্লাসের লেকচার আমি একদম ড্র করে আমি মনে হয় অনেক কিছু দেখাইছিলাম। তারপরে আমি একটু বলি, একটা ডাটাবেজ হচ্ছে, এটা হচ্ছে পোস্টগ্রেস এর জন্য, হ্যাঁ? ডাটাবেজ মনে করেন যে এটা, এইটার ভিতর হচ্ছে আমার স্কেমা। স্কেমাটা আমি আরেক কালার নিই, মাল্টিপল স্কেমা থাকতে পারে, ঠিক আছে? এখন টেবিল তো আছে ডাটাবেজে, আমার টেবিল রাখতে হবে, তাহলে টেবিল গুলি হচ্ছে এই যে জানেন, এগুলি হচ্ছে টেবিল, মাল্টিপল টেবিল থাকতে পারে। ওকে, আর এটারও মনে করেন যে টেবিল আছে, এটা টেবিল গুলো জানেন যে এটা টেবিল আছে, এটার মধ্যে তিনটা, এই হচ্ছে স্কেমা। এটা হচ্ছে ডাটাবেস উপরটা, এটা হচ্ছে ধরেন ডাটাবেস উপরেরটা, এরপরে মাঝখানে হচ্ছে স্কেমা। ছোট বক্স গুলো হচ্ছে এটা লজিক্যাল সেপারেশন, ঠিক আছে? এটা একটা স্কেমা, এটা একটা স্কেমা, এটা একটা স্কেমা। আর মাঝখানে যেগুলি আছে এগুলো হচ্ছে টেবিল, এগুলো হচ্ছে টেবিল। ঠিক আছে? এখন এই টেবিলের মধ্যে তো আমাদের কি থাকে, এখানে হচ্ছে ডাটা। এখন আমার ধারণা কারো বুঝতে অসুবিধার কথা না। বুঝছেন? এখন দেখেন, বুঝা গেছে? জি ভাইয়া, এটুকু বুঝছি। এখন বিষয় হলো, এটা তো আমার স্কিমার মধ্যে টেবিল ডাটা আছে। ইউজারটা আসলে এর সাথে পার্থক্যটা কোন আচ্ছা, জায়গায়? ইউজারের কথা বলি। ধরেন এটা একটা ইউজার, ঠিক আছে? ইউজারকে পোস্ট দিতে বলে রোল,
ইউজারের হচ্ছে আপনার অ্যাক্সেস আপনি ডাটাবেজ লেভেলে দিতে পারবেন, ঠিক আছে, স্কেমা লেভেলে দিতে পারবেন। আপনি মনে করেন যে এই ইউজারটাকে এই ডাটাবেজে স্কেমাতে অ্যাক্সেস দিলেন, ঠিক আছে, আপনি চাইলে এই স্কেমাতেও অ্যাক্সেস দিতে পারবেন। দেখেন আমি দুইটা স্কেমাতে অ্যাক্সেস দিচ্ছি, ঠিক আছে। এখন আপনি যে যে স্কেমে অ্যাক্সেস দিবেন সেই স্কেমার টেবিলগুলি সে এই টেবিলগুলি সে রিড করতে পারবে, এই টেবিলের ডাটাগুলি সে রিড করতে পারবে, এই টেবিলের ডাটাগুলি সে রিড করতে পারবে। ওকে, এই স্কেমা দিলে এই টেবিলের ডাটাগুলি সে রিড করতে পারবে, ঠিক আছে। এখন এখানে সেপারেট আমি এখন ধরেন যে আরেকটা ইউজার তৈরি করলাম, ফর এক্সাম্পল আমি আরেকটা ইউজার তৈরি করেছি। ইউজার 2, এখন আমি আরেকটা ইউজার তৈরি করলাম, তাহলে আমি এখন তাকে যদি আবার এই অ্যাক্সেস বিল দিতে চাই আমার কি করতে হবে, আমাকে একইভাবে এই ডাটাবেজের অ্যাক্সেস তাকে দিতে হবে। তাকে আমি চাইলে এই স্কেমার অ্যাক্সেস দিতে পারবো, মানে সে কিন্তু এটার ওনার হয় নাই। হ্যাঁ, এটার ওনার ওনার হইতে পারে, সে এটার ওনার হইতে পারে, ওনার বাদে আমি তাকে এটা অ্যাক্সেস দিলাম, তাহলে সে তার এই স্কেমাগুলি অ্যাক্সেস করতে পারে, সে এই কাজগুলি করতে পারবে না, এই কাজগুলি সে করতে পারবে না, সে যতটুকু অ্যাক্সেস আছে সেটা করতে পারবে, ঠিক আছে। এই কারোর সাথে এই স্কেমাটা এর উপর ডিপেন্ডেন্ট না, এই স্কেমাটা এর উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। ওরাকেলে হয় কি, ওরাকেলে হয় আপনি ধরেন যে এই একটা স্কেমা ক্রিয়েট করলেন, এই ধরেন যে কিভাবে দেখাবো, এটাই নেই। আপনি ওরাকেলে হয় যে আপনি ধরেন যে এই স্কেমাটা ক্রিয়েট করলেন, একটু নতুন, আপনি এই স্কেমাটা ক্রিয়েট করলেন, স্কেমা তো ক্রিয়েট করা যায় না ওরাকেলে। ওরাকেলে আপনি যখন একটা ইউজার ক্রিয়েট করবেন, আপনি ধরেন যে ইউজারটা ক্রিয়েট করছেন ইউজার 1, তার সাথে সাথে অটোমেটিক্যালি এই একটা স্কেমা ক্রিয়েট হয়ে যাবে ডিফল্ট, ঠিক আছে। পোস্টগ্রেসে এটা হয় না। পোস্টগ্রেসে কি হয়, পোস্টগ্রেসে আপনার আলাদা আলাদা সব হয়, আলাদা হয়, আপনাকে অ্যাক্সেস গ্র্যান্ট করে দিতে হবে, অ্যাক্সেস গ্র্যান্ট করে দিলে আপনি অ্যাক্সেস পাবেন, বুঝতে পারছি। আর ওরাকেলে আমি যখন একটা ইউজার করব তার সাথে এই একটা স্কেমা অ্যাসোসিয়েটেড থাকবে, ডাইরেক্ট এই স্কেমাটা তার সাথে একটা স্কেমা অবশ্যই ওরাকেলে তার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। ধরেন যে এটা দিলাম, একটু মোটা করা গেলে ভালো হতো। ওরাকেলে ডাইরেক্ট এই স্কেমার সাথে এই মনে করেন যে ইয়ে অ্যাসোসিয়েটেড থাকে, ইউজারের সাথে স্কেম অ্যাসোসিয়েটেড থাকে, এই ইউজারের সাথে স্কেম অ্যাসোসিয়েটেড থাকবে ডাইরেক্ট, ঠিক আছে, কিন্তু এখানে থাকে না। এবং যখনই আপনি ইউজারটা করুন এই টেবিল টেবিল সব এই ইউজার পাবে, আর ওই স্কেমার টেবিল টেবিল সব স্কেমা হবে। এখন এখান থেকে স্কেমা থেকে স্কেমা আনতে হইলে আবার এখানে আলাদা প্রিভিলেজ মেনটেন করতে হয়, প্রিভিলেজ ম্যানেজ করে আনতে হয়, এখানেও প্রিভিলেজ দিতে হয়, বাট এখানে ডিপেন্ডেন্ট না কেউ কারোর উপরে, স্কেমা ইউজারের উপরে, এটাই ডিফারেন্ট। ভাইয়া তার মানে আমরা হচ্ছে টেবিল বা ডাটা রাখার জন্য আমরা মূলত স্কিমা ক্রিয়েট করি, আর ইউজার হচ্ছে আমরা ওই স্কিমা গুলো দেখার জন্য বা অন্য কাজ করার জন্য ক্রিয়েট করা হয় এরকম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার ডাটা রাখতে হলে আপনি ইউজার না হইলে তো আপনি ডাটা রাখতে পারেন, মানে আপনার আপনি ইউজার না হইলে ডাটা বেজে ডাটা তো আপনি ডাটা বেজ টেবিলে আপনি ডাটা স্টোর করতে পারবেন না। তো আপনাকে ইউজার হইতে একটা ইউজারও লাগবে, আবার স্কেমাও লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনি ধরেন যে একটা ডাটাবেস করছেন, ডাটাবেজের পরে একটা স্কেমা করছেন, স্কেমার মধ্যে আপনার একটা ডিফল্ট পাবলিক স্কেমা সবসময় থাকে, ঠিক আছে। আপনাকে ডাটাবেস ক্রিয়েট করলে এটা পাবলিক স্কেমা সবসময় থাকে। আপনি মনে করেন যে স্কেমা বানান নাই কোনো, আপনি ইউজার আছে আর ডাটাবেস আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি এখানে
পাবলিক স্কিমাতে আপনি ইজিলি ডাটা আপনি এখানে রাখতে পারেন। এই যে কোথায় দেখেন, আমি যেখানে দেখেন এখানে খেয়াল করেন, আপনি মনে করেন যে স্কিম আপনি করেন নাই, তাহলে হচ্ছে কি এই ডাটাবেজের মধ্যে পাবলিক স্কিমা আপনি এখানে দেখেন আমরা কোন ডাটাবেজে ঢুকছি, আমি আবার বের হয়ে যাই এখান থেকে। হুম, লেয়ারটা খেয়াল করেন, আমি ঢুকতেছি আবার পোস্টগ্রেস ডাটাবেজে PSQL ঢুকলাম, কোথায় ঢুকছি আমি, কোন ডাটাবেজে ঢুকছি এই যে খেয়াল করেন, এই যে পোস্টগ্রেস। ঠিক আছে, পোস্টগ্রেস ডাটাবেজে ঢুকছি, পোস্টগ্রেস ডাটাবেজে ঢুকছি, আমি যে এল দিই /L দিই, আমি সবগুলি ডাটাবেজের লিস্ট দেখতে পারবো। ওকে, আমি দেখতেছি আমার এখানে টেস্ট একটা ডাটাবেজ আছে, টেস্ট 2 একটা ডাটাবেজ আছে, আমি এখন টেস্ট ডাটাবেজে ঢুকি, টেস্ট 3, আমি ডাটাবেজে ঢুকতেছি কিন্তু জি জি। ডাটাবেজে ঢুকলাম। হ্যাঁ, এখন আমি মনে করেন যে কোনো স্কেমার দিলাম না, আমি কোনো কিছু স্কেমার করা নাই, যদি করা না থাকে আমি টেবিল ক্রিয়েট করলে পাবলিক স্কেমার মধ্যে হয়। ঠিক আছে, আর যদি আমি স্কেমার ক্রিয়েট করি, যেমন আমি এখানে দেখেন স্কেমার ক্রিয়েট করছি টেস্ট স্কেমা। হ্যাঁ, টেস্ট স্কেমা যখন ক্রিয়েট করছি, আমার এখন আমি যে টেস্ট স্কেমা বলে দিই, তাহলে টেস্ট স্কেমার মধ্যে যে টেবিলগুলি আছে সেগুলি সেখানে আমার টেবিল ক্রিয়েট হবে, যেখানে টেবিল আছে সেখানে এই টেস্ট স্কেমার মধ্যে আবার হবে। এটা লজিক্যাল বাউন্ডারি। ডট আমি যদি স্টার দিই দেখেন, তোমাকে ওই টেস্ট স্কেমার মধ্যে কি কি টেবিল আছে সেগুলি লিস্ট দেখাইতেছে। আবার পাবলিকটা দেখতে চাইলে আমি পাবলিক দিলে পাবলিকের মধ্যে কোনো ইয়ে নাই, এটা দেখাচ্ছে না। ঠিক আছে, রিলেশন টেবিল তৈরি করা হয়নি। এই আর কি। এটা হচ্ছে একটা লজিক্যাল বাউন্ডারি। আমার মনে হয় আপনাদের বুঝে মানে বুঝে যাওয়া উচিত আর কি, এর মধ্যে বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কোথায় ছিলাম, স্লাইডের মধ্যে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা এখনই কাজ করে আসছি। /L দিলে ডাটাবেস দেখায়, DT দিলে টেবিল দেখা যায়, /D দিলে ডিসক্রাইব টেবিল, Q দিলে হোয়াইট। আপনি যদি /D দিয়ে একটা টেবিলের নাম দেন, তো টেবিলের ইনফরমেশনটা আপনাকে দেখাবেন। দেখেন টেবিলের স্ট্রাকচার আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, টেবিলের আইডি, তারপর ফোন, নেম, এগুলি কি আছে এটা আপনাকে দেখাচ্ছে। প্রাইমারি কি থাকলে যে প্রাইমারি কি কোনটা আছে সেটা আপনাকে বলে দিতে। আচ্ছা, সেট প্যারামিটার, এটা এটা আপনারা এখন মনে রাখেন। এটা হচ্ছে যে এই যে আমরা বলে দিলাম না যে আমরা গেলে পাবলিকে যদি রাখি আমাদের সার্চ পাথ বলে, মানে সার্চ পাথ জেনারেলি ডিফল্ট পাবলিক সেট করা থাকে আর কি। যদি অ্যাপ্লিকেশন থেকে অ্যাক্সেস করতে যায় পাবলিক সেট করা থাকে, অন্যটাতে করতে চাইলে আপনি এটা আপনি করে দিতে পারেন। অথবা কোয়েরি থেকে আপনার যদি এইভাবে লিখেন, এই যে আমি লিখলাম প্রথমে কি দেন দেন আপনার স্কেমার নাম দিছি, স্কেমার নাম দেওয়ার পর টেস্ট টেবিল দিছি, যদি আপনার সার্চ পাথ সেট করে দেওয়া হয় তখন ওই স্কেমা এটা লাগে না। এটা সাধারণত অ্যাপ্লিকেশন ডেভেলপাররা অ্যাপ্লিকেশন তৈরি করে তখন তখন আপনার এটা লাগে। ইন্না ডাটাবেজ আমরা খুব একটা ইউজ করি না আর কি। এটা যে একবার সেট করা লাগছে এটা সেট করা যায় সার্চ পাথটা। এটা জাস্ট আপাতত মনে রাখেন, মনে রাখলে হবে, এটা খুব বেশি ইয়ে না একটা সেট করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনফরমেশন কমান, আমরা ডি এটা এগুলি আমরা অলরেডি দিচ্ছি। ডিইউ দিয়ে ইউজারের ইনফরমেশন দেখা যায়, ডিএমডি স্কেমা, ডিএফ এটা আমরা আবার দেখবো। ফাংশন দেখা যায়, টেবিলের ডিটেল ডি কি দিয়ে টেবিল দেখা যায়। এই হচ্ছে মোটামুটি স্লাইডটা।
আচ্ছা, তারপর হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপটা ইম্পর্টেন্ট খুব, এটা আমাদের প্র্যাকটিক্যালও আছে, আমরা সেটি দেখবো। এটা আমার কাছে ইয়ে আছে, স্লাইডটা ইয়ে করা আছে, আমি স্লাইড হচ্ছে এটা দেখে এটা দেখতে সুবিধা হবে, এটা প্র্যাকটিক্যাল করে করে আমরা দেখবো, ঠিক আছে। স্লাইডে কপি করে জানালো, এটা এখানে করে রাখছি আমি। আচ্ছা, পোস্টগ্রেসএসকিউএল এ যে কোনো ডাটাবেজে ডাটা টাইপটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। এর জন্য জিনিস যে আমি ডাটাবেজের মধ্যে কি ধরনের ডাটা রাখবো সেটা আমাকে আসলে আগে থেকে জানতে হবে, না জানলে তো আমি অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পারবো না, ডাটাবেজ ডিজাইন করতে পারবো না, ঠিক আছে। ডাটা টাইপটা হচ্ছে যে আমার ডাটা সংখ্যা বোধক হইতে পারে, মানে ফ্র্যাকশনাল ডাটা হইতে পারে, তারপরে ডাটা হইতেছে আপনার ক্যারেক্টার টাইপের ডাটা হইতে পারে, টেক্সট টাইপের ডাটা হইতে মানে অনেক লম্বা ক্যারেক্টার আছে এখানে অনেকগুলি, এটা টেক্সট বলে আর কি। এরকম বিভিন্ন টাইপের ডাটা টাইপ আছে। এটার মেইন যে জিনিসগুলি সেগুলি আমি বলি। প্রথমটা হচ্ছে নিউমেরিক, আমি আবার ইয়েতে আসবো। এরপর হচ্ছে ক্যারেক্টার টাইপ, ক্যারেক্টার অথবা স্ট্রিং। তারপর হচ্ছে ডেট টাইম টাইপের ডাটা আছে। তারপর বুলিয়ান টাইপ আছে। তারপরে হচ্ছে জেসন টাইপ আছে, জেসন টাইপ আছে স্পেশাল ফিচার। অ্যারে টাইপ ডাটা আছে। তারপরে ইউআইডি টাইপ আছে, নেটওয়ার্ক টাইপ আছে। এখানে অনেক ভ্যারাইটিস টাইপের ডাটা টাইপ আছে যেগুলি অনেক ওরাকল অনেক। জিওমেট্রিক টাইপ আছে। তারপরে স্পেশাল টাইপের যেমন এক্সএমএল ডাটা আছে। তো হ্যাঁ, মোটামুটি এগুলি হচ্ছে বিভিন্ন টাইপের ডাটা টাইপ এখানে অলরেডি আছে। আর আরেকটা আছে এই ইএস ভেক্টর, ভেক্টর টাইপের ডাটা ওইখানে স্টোর করা যায়। এটা অনেকে যারা মেশিন লার্নিং বা ডাটা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে তাদের লাগে, এর একটা ডাটা টাইপ আছে। তো ডিটেলসে আমরা যাই। যেমন নিউমেরিক টাইপ মানে এটা সব নাম্বার, নাম্বার নিয়ে কারবার হয়েছে, যত ধরনের নাম্বার কি কি টাইপের আছে নাম্বারের। স্মল ইন্ট আছে, ইন্টিজার আছে, বিগ ইন্টিজার আছে, নিউমেরিক আছে, রিয়েল, ডাবল। তো এগুলি আমরা আমরা যদি ডিটেলস করি, যে স্মল ইন্টিজার হচ্ছে 2 বাইটের, যদি কোনো একটা নাম্বার হয় সেটার সাইজ যদি 2 বাইট, 2 বাইট হয় তাহলে স্মল ইন্ট বলে। আর ইন্টিজার হলে 4 বাইটের। পার্থক্য এটা, মানে স্মল ইন্ট থেকে ইন্টিজার সাইজ বড়, আপনি বেশি নাম্বার রাখতে পারবেন এর মধ্যে। তারপরে বিগ ইন্ট হইতেছে 8 বাইটের, মানে সবগুলি নিউমেরিক ডাটা টাইপ, বাট এগুলোর সাইজ বড়। এরপর আপনার একটা আছে নিউমেরিক অথবা ডেসিমাল, মানে আপনার ভগ্নাংশ রাখা লাগে না, যে অনেক সময় টাকার সাথে দশমিক পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আপনার নিউমেরিক রাখা, নিউমেরিক আছে বা ডেসিমাল পয়েন্ট হিসেবে আপনার রাখতে পারেন। এর চেয়ে যদি বড় ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ হয়, রিয়েল এর মধ্যে রাখবেন। তার চেয়েও বড় হইলে ডাবল বা প্রিসিশন এর মধ্যে রাখবেন, ঠিক আছে। যে আমরা এখানে দেখি এক্সাম্পল হিসেবে, যেমন প্রাইস, আমরা যে নিউমেরিক ডাটা রাখলাম সেটা হচ্ছে প্রাইস। প্রাইসে আমরা 10 ঘর পর্যন্ত সংখ্যা থাকবে, পরে দশমিকের পরে 2টা ঘর থাকতে পারে, ঠিক আছে। এজ ইন্টিজার দিলাম, এজ হচ্ছে যে আমাদের এটা ভগ্নাংশ থাকবে না কোনো, মানুষের বয়সটা আরো আপনার কি জানি বাদ করা যায় না, তো এর জন্য ওই বয়সটা হচ্ছে ফুল নাম্বারে থাকে। এখন আমরা যখন ডাটা তৈরি মানে ডাটা রাখতে যাবো টেবিলে, মানে ডাটা আমরা ডাটাতে রাখতে যাবো, তখন আমাদের এই ডাটা রাখতে হবে টেবিলের মধ্যে। আমাদের একটা টেবিল তৈরি করে নিতে হবে। এই দেখেন আমরা সব ধরনের ডাটা টাইপ নিয়ে একটা টেবিল তৈরি করছি, ঠিক আছে। টেবিল তৈরি করে আমরা একটা ডাটা ঢুকাবো, বিভিন্ন ধরনের দেখেন এখানে স্মল, নর্মাল, বিগ নাম্বার, প্রাইস, রেশিও, সব ধরনের ডাটা টাইপ আছে, বিভিন্ন ক্যাটাগরির ডাটা এখানে দেওয়া আছে। আমরা এটা প্র্যাকটিক্যাল দেখি, কপি করে নিই। ডাটাবেজে আসি। এখন আমরা যদি এটা ক্রিয়েট করি, ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এটা কোথায় ক্রিয়েট হয়েছে বলেন তো, কে বলতে পারবে? এটা তো টেস্টের মধ্যে ক্রিয়েট হওয়ার কথা। টেস্ট ডেটাবেজে তৈরি টেস্টের হয়েছে। ডেটাবেজ কোন স্কেমাতে ক্রিয়েট হয়েছে? স্কিমা খুব সম্ভবত পাবলিক হতে পারে, but আমরা তো বাইরে থেকে কিছু মেনশন করিনি। আমরা স্কেমা মেনশন করি নাই, তাই না, দেখি আসলে কি হয়েছে, তাই না। আমরা টেস্ট স্কেমায় দেখি হয়েছে কিনা।
সরি এটা না, ডিপি স্টার দিলে মানে সবগুলি টেবিল দেখাবে। এখানে তো হয় নাই তাই না? এখানে না হইলে কোথায় হয়েছে? পাবলিকে হবে। Exactly. টেস্ট টেবিল টেস্ট টেবিল এই যে দেখুন পাবলিক পাবলিক publication। তার মানে আমরা যখন স্কিমার নাম বলবো না তাহলে কোথায় হচ্ছে? পাবলিকের মধ্যে, ঠিক আছে? তো আর ওরাকেলে কি হয়? ওরাকেলে আপনার ডিফল্ট একটা ইউজারের আপনার স্কিমা ডিফল্ট ওই নামে একটা স্কিমা থাকে। ইউজার ওয়ান হলে এটার নামও ইউজার ওয়ান হবে, ঠিক আছে? ওইটার মধ্যেই যাবে, বুঝা গেছে? আর এখানে হচ্ছে কি, এখানে আপনার কিছু না দিলে আপনার হচ্ছে পাবলিকে যাবে। আর যদি কিছু দিয়ে দেন, আপনার যদি এটাই যদি আপনি বলে দিতেন যে এখানে সিস্টেমের মধ্যে হবে, এখন কোথায় আছে? এখনো দেখেন আবার টেবিল তৈরি হয়েছে। টেবিল তো আমাকে ইরর দেওয়ার কথা ছিল না যে টেবিল আছে বলে, কিন্তু আমার এখানে তৈরি হয়েছে। কারণ হচ্ছে এখন যদি আপনি খেয়াল করেন ওই টেস্ট স্কিমা দেখেন, এখন দেখেন টেস্ট স্কিমার মধ্যে এই যে আমার নিউমেরিক্যাল নাম্বার টেবিল তৈরি হয়েছে, ঠিক আছে? সো আমাদের এটা খেয়াল রাখতে হবে, এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা, আমরা টেস্ট স্কিমারটা ইউজ করি, পাবলিক এটা থাকবে, অসুবিধা নেই। এখন আমরা বা পাবলিক এটা ইউজ করি, যে কোনো একটা করি, সমস্যা নেই। আমরা যদি টেস্ট স্কিমারটা ইউজ করি, আমাদের প্রত্যেকবার এখানে টেস্ট স্কিমা বলে দিতে হবে, ঠিক আছে? এটা বলে দিতে হবে। আর পাবলিকেরটা যদি ইউজ করি, আমাদের এটা বলা দরকার নেই। আমরা ডিফল্ট এখানে যদি আমরা ইনসার্ট স্টেটমেন্ট দিয়ে দেই, সে পাবলিকেরটা ঢুকে দিবে, দিলাম, ডাটা ঢুকছে, ঠিক আছে? এখন আমরা পাবলিকে দেখি, সিলেক্ট স্টার ফ্রম এই যে দেখেন, এটা কোথা থেকে আনছে আমি কিছু বলতেছি না, তার মানে সে সব পাবলিকের মধ্যে নিয়ে রাখছে। ওকে, আমি যদি এখানে টেস্ট স্কিমা বলতাম তাহলে আমার কোনো ডাটা দেখাইতো না। টেস্ট স্কিমায় কোনো ডাটা নাই, ঠিক আছে? আমি ক্লিয়ার, যেটা আসছে পাবলিক থেকে। ওকে, এখন আমার এখানে বিভিন্ন টাইপের ডাটা আছে, স্মল ইন্টিজার, নর্মাল, বিগ নাম্বার, প্রাইস, ভগ্নাংশ। দেখেন নাম্বার হলে ছোট সাইজের ডাটা, নর্মাল নাম্বার হচ্ছে এটা হচ্ছে বড় ডাটা, বিগ নাম্বার হলে অনেক বড় ডাটা, প্রাইস হলে যে দুই ডেসিমাল পয়েন্ট আছে, রেশিও এটা হচ্ছে যে আপনার মেইন যে সংখ্যাটা, মানে পূর্ণ সংখ্যাটা ছোট হয় কিন্তু আপনার পয়েন্টের পরে নাম্বারটা অনেক বড় হয়, সেক্ষেত্রে আপনি ধরেন যে এই যেখান দিয়ে আছে এটা ইউজ করুন, এই যে ডাবল রেশিও, আমরা ডাবল ইউজ করছি। আচ্ছা, এটা গেল নাম্বার টাইপের ডাটা। এরপর যে আমি ক্যারেক্টার টাইপের ডাটা ইউজ করি, ক্যারেক্টার টাইপের ডাটা তিন ধরনের আছে। ক্যারেক্টার মানে সিঙ্গেল ক্যারেক্টার, আপনি এখানে কয়টা ক্যারেক্টার দিবেন বলে দেবেন, যে আপনি লিখলেন যে অ্যাপেল, APPLE, এখন চাইলে হচ্ছে অ্যাপেল লিখলেন, কয়টা আছে? পাঁচটা সংখ্যা, তাহলে আপনি এখানে ডাটা সাইজ নিতে যেতে পারো ক্যারেক্টার 5, ঠিক আছে? যদি বারকার হইতো মানে একটা ভেরিয়েবল হতে পারে, তারপর স্টার্টিং একটা আপনার নাম্বার বলে দিতে পারেন, যে বারকার ধরেন যে আপনি 10 দিলেন, তারপরে যদি আপনার সাইজ বড় হয় সে বাড়তে পারে। আর এটা হচ্ছে টেক্সট। টেক্সট হইতেছে আপনি আনলিমিটেড, অনেক লেখালেখি করছেন, মনে করেন আপনার গল্প লিখছেন, তাহলে গল্পের তো অনেক কথাবার্তা থাকে, টেক্সট হয়ে যাবে। যেখানে এক্সাম্পল দিয়েছে নেম, নেম সাধারণত বারকার আপনার 100 ক্যারেক্টারের নেয়, ঠিক আছে? এর মধ্যে কম বেশি হতে পারে।
আর ডেসক্রিপশন হচ্ছে যেমন টেক্সট, কোন একটা কিছুর বর্ণনা দিল। এখানে আমরা যে টেবিল তৈরি করছি কোড, এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের, সবগুলি ক্যারেক্টার, বিভিন্ন ক্যারেক্টার টাইপের ইউজ করে এখানে টেবিল তৈরি করা হয়েছে। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, আইডি সিরিয়াল আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এটা হচ্ছে একটা সিকোয়েন্স অটো জেনারেটেড নাম্বার, এটা প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এখানে এখানে আইডি আছে, দেখেন সিরিয়াল দেওয়া আছে, এটা অটো জেনারেটেড একটা নাম্বার থাকে, অটো জেনারেটর এটা। তো এটা আমরা এখন এইটা নিয়ে এখন কথা বলবো না, এটা নিয়ে আমাদের সামনে কথা আছে। তো আমরা এটা ইগনোর করবো, খালি জানবো যে এটা অটো জেনারেটর একটা নাম্বার। ঠিক আছে, এই টেবিলটা আমরা তৈরি করি। এই টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে রিপিট করে দেখি যে আমাদের ডাটাগুলি, আগে ডাটা ইনসার্ট করি, বিভিন্ন টাইপের ডাটা দেখেন এখানে ঢুকে এলাম, ঢুকাচ্ছি। ডাটা ঢুকলো, ডাটা ঢুকার পরে আমরা এখন এটাকে কোয়েরি করি। কোয়েরি করলে এই যে দেখুন আমাদের দেখেন বিভিন্ন টাইপের ডাটা। এটা ছোট সাইজের ডাটা নিচ্ছি, নেম এটা একটু একটু বড়, আর ডেসক্রিপশন মানে বিশাল সাইজের ডাটা। তো আমরা ভ্যারাইটি টাইপের এখানে ডাটা টাইপ আছে। তারপরে আমরা দেখি হচ্ছে এরপর আছে ডেট টাইম। ডেট টাইম একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা আপনার ডাটা টাইপ। এটা অনেক ধরনের আছে, ডেট টাইমেরও কয়েক ধরনের আছে, যেমন শুধু ডেট হইতে পারে, টাইম হতে পারে, টাইম স্ট্যাম্প মানে ডেট আর টাইম একসাথে, টাইম জোন থাকবে না। একটা হচ্ছে ডেট টাইম উইথ টাইম জোন। টাইম জোন এখন ওই গ্লোবালি কেউ অ্যাপ্লিকেশন ইউজ করে বিভিন্ন দেশে, তারপরে সফটওয়্যার চলে, তাহলে তার তো টাইমের সাথে টাইম জোনও রাখতে হয়, ঠিক আছে? তো এই জন্য টাইম জেড, এটা টাইম জোন থাকে। ইন্টারভাল, ইন্টারভাল হচ্ছে গ্যাপ, এটা ডিউরেশনের গ্যাপ থাকলে যে কত ডেজের একটা গ্যাপ আছে, ওই ধরনের কোনো বিষয়ে ডাটা রাখতে চাইলে আপনি ইন্টারভাল রাখতে পারেন। এই যে এখানে দেখেন একটা আমার টেবিল চেক করা হয়েছে। আচ্ছা, টেবিল চেক করার পরে আমরা ডাটাগুলি ঢুকাই। ডাটাগুলি দেখি আমরা। এই যে দেখেন আমাদের ডাটা, এখানে খেয়াল করেন কি দাম, শুধু ডেট হয়েছে, এই যে দেখেন ডেট, টাইম শুধু টাইম, ঠিক আছে? ক্রিয়েটেড এখানে আমরা দিচ্ছি ডেট টাইম, দেখেন ডেটও আছে টাইম একসাথে, ঠিক আছে? তারপর টাইম জোন, টাইম জোন আপডেটের ক্ষেত্রে টাইম জোন সহ দেওয়া হয়েছে। টাইম জোনে একটা টাইম জোনের নাম্বার থাকে, এই টাইম জোন নাম্বার দিয়ে সে সিস্টেম বুঝতে পারে যে প্লাস দেখেন 6, প্লাস 6 মানে কি, এটা হচ্ছে বাংলাদেশের ঢাকার টাইম জোনের ইয়ে, ঠিক আছে? তারপর ডিউরেশন 2 ডেজ দেওয়া আছে, ডেজ দিয়ে আপনার যদি কোনো ইয়ে দিতে ক্যান্সেল করতে রাখতে পারেন এটা। তারপর বুলিয়ান টাইপ, বুলিয়ান টাইপ ডাটা টাইপ, এখানে সাধারণত আমরা ইয়েস নো বা কিছুই নাই এই ধরনের ভ্যালু থাকতে পারে। তো এটা হচ্ছে বুলিয়ান টাইপের ডাটা রাখা হয়। বুলিয়ান একটা টেবিল তৈরি করলাম, চার্জারটা অ্যাড করতে হবে। আচ্ছা, বুলিয়ানে আমি ডাটা অ্যাড করি। বুলিয়ানে কি কি ধরনের ভ্যালু থাকে দেখি আমরা। এই দেখেন বুলিয়ানে কি ডাটা ঢুকছে, একটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ফলস, ফলসের জন্য F, এটা হচ্ছে কিছু নেই নাল। এই জন্য আমরা ভ্যালু দিছি কি, ট্রু দিছি, ফলস দিছি, নাল। ট্রুর জন্য শুধু টি স্টোর করতেছে, ঠিক আছে? ফলসের জন্য F। আপনারা বুঝতে পারতেছেন? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। হ্যালো, আছেন তো সবাই নাকি?
জি ভাই আছি। আচ্ছা, যতটুকু আলাপ আলোচনা করলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। রাজীব ভাই নাই আজকে? আছে, মিজান ভাই আছে। বুঝতেছেন? কোনো এখানে বুঝতে অসুবিধা হয় কিনা বলেন। আজকে একটু মনোযোগ কম একটু। দেখতেছি বুলিয়ান এক্সাম্পল টেবিলটা ট্রু ফলস। বুলিয়ান তো রিটার্ন করবে ট্রু ফলস, এটা কি ফাংশন না টেবিল ক্রিয়েট করবে? আচ্ছা, আমি যেটা টেবিল করতেছি টেবিল ক্রিয়েট করে ডাটা দুটো আপনাদের দেখাচ্ছি যাতে একদম ক্লিয়ার হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যাই জেসন টাইপের ডাটা। অনেকের কাছে নতুন মনে হতে পারে। এটা হচ্ছে সেমি স্ট্রাকচার টাইপের একটা ডাটা। এটা হচ্ছে আপনার কি ভ্যালু পেয়ার হিসেবে আসলে ডাটা স্টোর হয়। আপনার জেসন ফরম্যাটের ডাটা যদি আমি একটু দেখাই এখানে। এখানে জেসন ফরম্যাটের ডাটা আপনাকে দেখাই। জেসন ডাটা কিন্তু থাকে এরকম, কি ভ্যালু থাকে, কি থাকে একদিকে, এই যে এই টাইপের ডাটা থাকে জেসন একটা ডাটা। এই যে দেখেন ডাটাগুলি থাকে এরকম, ঠিক আছে? এক সাইডে দেখেন এই যে টাইটেল, দেখেন টাইটেল এটা হচ্ছে কি, আর এই সিম্পল এখানে লেখা রয়ে যাচ্ছে ভ্যালু। এই যে নেম, মেন উইন্ডো, এখানে মেন উইন্ডো হচ্ছে ভ্যালু আর নেম হচ্ছে আপনার কি, এরকম হোয়াইট, তারপরে 500 হাইট 500, এই কি ভ্যালু এইভাবে পেয়ার আকারে ডাটা থাকে। এই ধরনের ডাটা যে আপনি ডাটা স্টোর করতে চান আপনাকে জেসন ফর্মেটে রাখতে হবে। জেসনের অ্যাডভান্স যে ভার্সনটা এটা হচ্ছে জেসনকে বাইনারি আকারে স্টোর করে। বাইনারি আকারে স্টোর করলে সুবিধা হচ্ছে এটা যেহেতু জেসনটা টেক্সট টাইপের ডাটা হয়, মানে কি ভ্যালু পেয়ার আকারে আপনার জমা থাকে, বাইনারিতে রাখলে এটাতে সার্চিং করা সুবিধা হয়, নাহলে টেক্সটের মধ্যে সার্চিং করাটা কস্টলি। ওকে, সার্চিং করা কস্টলি বিধায় এটাকে এই এটাকে বাইনারি ফরম্যাট করে রাখে। এটা স্ট্যান্ড আরেকটা মানে ইয়ে কি জানি টাইপের ক্যাটাগরিতে এই যে এটা সুবিধা হয়, ঠিক আছে? যেন এখানে লেখছে যে জেসন স্টোর এজ এ প্লেন টেক্সট, এটা শুধুমাত্র নর্মাল টেক্সট হিসেবে থাকে। আর জেসন বি বাইনারি ফরম্যাটে থাকে, ফাস্টার এবং ইন্ডেক্সিং এখানে ইউজ করা যায় জেসন বি তে, ঠিক আছে? যেমন আপনার ডাটা টাইপ শিখলে হচ্ছে ডাটা জেসন বি বলতে হবে। তো এখানে দেখেন একটা জেসন বি টাইপের ডাটা দিয়ে টেবিল তৈরি করা হয়েছে। এই ডাটাটাকে সেমি স্ট্রাকচার বলতেছে, এটা কিন্তু রিলেশনাল স্ট্রাকচারে ডাটা থাকে না। ওকে, যেমন নোএসকিউএল ডাটাবেজ যেরকম থাকে এরকম। তো আপনি পোস্টগ্রেসকিউএল যদি আপনি মানে আপনার নন স্ট্রাকচার ডাটা চাইলে রাখতে পারেন। তো এটাকে আপনার এই জেসন ফরম্যাটে রাখতে হবে, ঠিক আছে? এবং এইটার এই যে আমি ডাটাটাও দেখেন কিভাবে দিচ্ছে, যে নেম, তারপর হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। নেম জন, এজ কি, তারপর হচ্ছে ভ্যালু, তারপর সিটি ঢাকা। এখানে দেখেন ডাটা রাখার স্টোর করার ইয়েটাও আলাদা। দেখেন, এখানে আমি ডাটা স্টোর করলাম, এখন ডাটা দেখি আমি কিভাবে আছে। এই দেখুন ডাটা এখানে অন্য জায়গায় অন্য গুলিতে ডাটা ছিল একরকম, এইটার মধ্যে ডাটা অন্য টাইপের আছে, ঠিক আছে? এইটার উপর ইন্ডেক্সিং করা যায়। আমরা যখন ইন্ডেক্স চ্যাপ্টারে যাব তখন এইটার উপর কিভাবে ইন্ডেক্স করে, কি ধরনের ইন্ডেক্স করে, এবং ডাটা ইন্ডেক্স করলে যে কোয়েরির পারফরমেন্স ফাস্টার হয় সেই জিনিসটা আমরা দেখবো। আপাতত আমরা শুধুমাত্র টাইপের মধ্যেই থাকি, ঠিক আছে? তারপরে অ্যারে নিয়ে তো আপনারা যারা প্রোগ্রাম করছেন, পাইথন করেন, সি করেন, এর ধারণা আছে। অ্যারে টাইপের ডাটা আপনার এখানে স্টোর করা যায়, ডাটাবেজের মধ্যে স্টোর করা যায়। এই আমরা অ্যারে টাইপের ডাটা রাখার জন্য টেক্সটের অ্যারে, ইন্টিজার অ্যারে রাখার জন্য আমরা দুটো অ্যারে তৈরি করলাম। অ্যারে গুলির মধ্যে আমরা ডাটা রাখি। দেখেন অ্যারেতে এখানে ডাটা কিভাবে থাকে দেখেন।
যে অ্যারোতে কি থাকতেছে দেখেন, একটা ইয়ের মধ্যে দেখেন এই যে ট্যাগ, যেমন আমার এখানে একটা টেবিলের মধ্যে দুইটা কলাম আছে, একটা কি ট্যাগ, একটা স্টোর। এই ট্যাগ কলামের মধ্যে আমি আবার অ্যারে এভাবে ডাটা রাখতে পারবো, যে ট্যাগ আমার এই তিনটে হচ্ছে ট্যাগ। হ্যাঁ, আবার আরেকটা অ্যারে হচ্ছে স্কোর, ভ্যালু গুলি আলাদা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এগুলি যারা ওই স্ট্যাটিস্টিক্যাল কাজ করে বা রিসার্চ নিয়ে কাজ করে, আহ, তো তাদের জন্য বেশ সুবিধা হয় এইভাবে ডাটা রাখে, ঠিক আছে। বা ডাটা নিয়ে কাজ করে তাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ইউআইডি টাইপের একটা ডাটা, এটা ভেরি ইন্টারেস্টিং। এটা পোস্টগ্রেস এর জন্য একটা স্পেশাল টাইপের ডাটা টাইপ। সাধারণত আপনার যদি কোনো আপনার এর আগে যেরকম আমরা সিরিয়াল ইউজ করলাম না আইডি গুলিতে, এখন দেখেন আমরা এখানে আইডি তে ইউআইডি ইউজ করছি। ইউআইডি তে ইউজ করলে কি হয়, ইউআইডি ইউজ করলে এটা একটা নাম্বার নিজে জেনারেট করে দেয়, এবং সেটা একটা র্যান্ডম এবং বড় আকার নাম্বার হয়, এটা সিকোয়েন্সিয়াল হয় না। এটা আমি দেখাই, যেমন সিরিয়ালে আমরা যখন এর আগে সিরিয়াল ভ্যালুগুলো নিয়েছি, এগুলি 1 2 3 এভাবে এভাবে বাড়তে থাকে, অটো ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে। কিন্তু যদি আমি ইউআইডি নেই, ইউআইডির ভ্যালুটা আগে আমি দেখাই, তারপর আপনি বুঝতে পারবেন। আমি ডাটা ইনসার্ট করি, ওকে ডাটা ইনসার্ট করলাম। ধরেন কোনো প্রেডিকশন ডাটা অ্যানালাইসিস এআই দিয়ে মানে হ্যাঁ হ্যাঁ, যারা ডাটা নিয়ে কাজ করে, ক্ষেত্রে আমি ব্যাকএন্ডে পোস্টগ্রেস এসকিউএল ব্যবহার করা যায়, ব্যবহার করে এরকম। হ্যাঁ হ্যাঁ, পোস্টগ্রেস, যারা ডাটা ইঞ্জিনিয়ারিং এমএল নিয়ে কাজ করে তাদের জন্য পোস্টগ্রেস খুবই মানে তারা মানে এটা ইউজ করে, মানে তাদের জন্য অনেক হেল্পফুল হয় এই ডাটাবেস ইউজ করলে। কারণ তারা ডাটা রাখতে পারে তাদের একদম যে ধরনের ফরম্যাট সেই টাইপের ডাটা ইউজ করে, ভেক্টর ডাটা রাখতে পারে, ইয়ে করতে পারে। এই যে এখানে খেয়াল করেন, এই যে দেখেন এই নাম্বারটা দেখছেন, এর আগে আমার নাম্বার জেনারেট হয়েছে কি, আমি যখন সিরিয়াল দিছিলাম, খেয়াল করেন আমার ডাটা কি সিরিয়ালে আসছে না, 1 2 3। আমি তখন ইউজ করছি সিরিয়াল, হ্যাঁ সিরিয়াল ইউজ করতেছিলাম। এই যে এখানে ID 1, আমি যখন 2 3টা ডাটা নিতেছি তখন 1 2 3 এইভাবে সিরিয়াল আসতেছে। এটা হয় কি যে আপনার মনে করেন যে আপনার ফর এক্সাম্পল আপনি কোনো ব্যাংকের, হ্যাঁ কোনো সিক্রেট ইনফরমেশন আপনি রাখছেন টেবিলে, কোনো কারণে যদি সে ধরতে পারে এটা 1 2 3 ডাটা যাচ্ছে, হ্যাকাররা বুঝতে পারবে যে এখানে পরের সিরিয়ালটা হচ্ছে 3 4 তারপরে 5। হ্যাঁ, সেটা তারা ওই কোনো একটা ডাটা যদি ধরতে পারে, বাকি ডাটা গুলি আপনার মনে করেন যে ওই সিরিয়াল অনুযায়ী সে বের করে ফেলতে পারে, তাহলে তার মানে একের পরে 2 আসবে, 2 এর পরে 3 3 এর পর 4, তার মানে এইভাবে আসতে থাকবে একটার পর একটা। আর এইখানে দেখেন, এই একটা ভ্যালু যদি কেউ পায়, কোনো মনে করেন যে একটা আইডি এটা গেল, নেম একটা গেল ফর এক্সাম্পল ফেসবুক, এখন আইডি এটা পাওয়ার পরে পরের ভ্যালুটা কি হবে এটা আসলে আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। এটা তো খুব বড় নাম্বার, আর এটার পরেরটা এটার সাথে কোনো মিল নেই, এটার পরে যে এটা হবে কোনো মিল নেই, এটা র্যান্ডমলি একটা ইউনিক আইডি জেনারেট করছে, ঠিক আছে। এবং এর পরেরটা দেখেন আবার অন্য একটা নাম্বার জেনারেট করছে, আপনি এই প্রথমটা দেখে পরের দুইটা যে কি হবে আপনি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবেন না। তো এই জন্য আপনার ডাটা সিকিউরিটির জন্য যেটা ইউজ করে, সাধারণত আইডি টাইপের ডাটা আমরা জানি যেগুলো সিকোয়েন্সিয়াল হয়, এগুলো থেকে মনে করেন যে একটা পাইলে আরেকটা বের করা ইজি হয়। তো এটা যাতে না করা যায়, এরকম সিক্রেট ইনফরমেশন পেলে তারা এগুলো রাখে। আচ্ছা, তারপরে ইউআইডির হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, কি ইউজ করা যাবে? মানে বুঝিনি। যখন প্রাইমারি কি ফরেন কির কনসেপ্টে আসবেন তখন কি ইউআইডি, তো মানে ইউনিক আইডি ক্রিয়েট করতেছে, এটা কি এই কলামটাকে প্রাইমারি কি হিসেবে নেওয়া যাবে? প্রাইমারি কি হিসেবে নেওয়া যাবে, তো এখানে একটা সমস্যা আছে। প্রাইমারি কি হিসেবে নিয়ে অনেক এটা অনেক জায়গায় ইউজ করে, আপনি যদি ওই যে বললাম যে যদি আপনি ইউনিকনেস রাখতে চান, সেক্ষেত্রে আপনি প্রাইমারি কি ইউজ করতেন। তবে এই যখন বেশি রিলেশন মানে থাকে ওই ধরনের ক্ষেত্রে এটা একটু স্লো পারফর্ম করে, ঠিক আছে। তো আপনি ওই জায়গাটাকে বুঝে শুনে ইউআইডি দিবেন, যেগুলি র্যান্ডমলি যেই ভ্যালুগুলি আসছে, মানে ধরেন একটা ট্রানজেকশনাল ডাটা, মনে করেন ট্রানজেকশন একটার পর একটা জেনারেট হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় এগুলি ইউজ করবেন না। তো মনে করেন কারণ হচ্ছে এটা তো র্যান্ডমলি মনে করেন কয়েক মিলিয়ন রেকর্ড আপনার হয়ে গেছে, ঠিক আছে, ফর এক্সাম্পল। তো এই ধরনের ডাটার ক্ষেত্রে একটু সার্চিং একটু স্লো হয়, বুঝছেন।
কিন্তু আপনার ডাটার অ্যামাউন্ট যদি কম থাকে, বাট মনে যেমন কার্ডের ইনফরমেশন আপনি রাখছেন একটা আলাদা সেপারেট টেবিলে। এখন মনে করেন যে আপনি ওইখানে একটা ইউআইডি, এই যে ইউআইডি দিয়ে আপনি র্যান্ডমলি আপনার ডাটা ফেচ করে নিয়ে আসতেছেন। এই ডাটা দেখলে কেউ আপনার পরের ডাটাটা কি, হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি 1 নাম্বারে আছেন, আমি 2 নাম্বার, আরেকজন 3 নাম্বার আছেন, আপনার ডাটাটা কেউ একজন কার্ডের ইনফরমেশনটা পাইলে যাচ্ছে এখানে ID 1 দিলে ওই কি জানি রাজীব ভাই ডাটা পাওয়া তাহলে মিজান ভাই ডাটা তাহলে অবশ্যই 2 দিলে মিজান ভাই না জানো 2 দিলে আরেকজনের একটা কার্ডের ইনফরমেশনটা পাওয়া যাবে, এটা তো গেস করা যায়। ব্যাংক গুলোতে সিকিউরিটির জন্য ইউআইডি কনসেপ্ট। এক্স্যাক্টলি। তো মনে করেন যে কিন্তু এখানে তো 2 দিলে আর কিছু পাওয়া যাবে না, বুঝছেন না, কারণ হচ্ছে আপনারটার সাথে আমার তো কোনো দেখতেছি নি যে এখানে থেকে ডাটা দেখে বোঝাচ্ছে, মানে কোনোভাবে একটা থেকে আরেকটা গেস করার কোনো উপায় নেই, বুঝছেন না। তো ওই দিকগুলির জন্য ওই ক্ষেত্রে সুবিধা আর কি, এরকম যে সিক্রেট ইনফরমেশন থাকে সেজন্য আমি ক্লাস করতেছি। হুম, আচ্ছা। তারপর হচ্ছে নেটওয়ার্ক টাইপের ডাটা ওইখানে রাখা যায়, যে নেটওয়ার্ক রিলেটেড ইনফরমেশন থাকলে যেমন আইপি অ্যাড্রেস, তারপরে আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক রেঞ্জ রাখা যায়, এটা সিআইডিআর বলে, ম্যাক অ্যাড্রেস থাকতে পারে, ঠিক আছে। এগুলি দেখেন এগুলি কিভাবে রাখা যায়, এই ডাটা টাইপ, এই টাইপের ডাটা এই ইয়ে করে এখানে রাখা যায়, ডাটা টাইপ ক্রিয়েট করে এখানে রাখা যায়। এখানে সুবিধা আছে অনেক, ইভেন ওরাকেলেও এত ফিচার মানে ভার্সাটাইল ইয়ে নেই, অনেক ডাটার মধ্যে নাই। এই যে দেখেন আমি এখানে কি রাখছি ডাটা, দেখেন আমি এটা তৈরি করে দেখাই। ঠিক আছে, এই যে দেখেন আমি এখানে রাখছি আইপি, হ্যাঁ, একটা ডাটা নেটওয়ার্কের আইপি রাখছি কিন্তু, এবং ডাটা উইথ আইপি রাখছি, হ্যাঁ, সিআইডি আইনেট টাইপের রাখছি, এটা আইপি রাখছি। আরেকটা হচ্ছে সিআইডি রেঞ্জ, উইথ রেঞ্জ, মানে আমি আই রেঞ্জ সহ আমি এখানে রাখতে পারবো, এই টাইপের আমি রাখতে পারবো। আচ্ছা, তারপরে আছে আমাদের জিওমেট্রিক টাইপ, জিওমেট্রিক টাইপের বিভিন্ন পয়েন্ট, লাইন, সার্কেল, পলিগন, এই টাইপের ডাটা আমার এখানে রাখা যায়, যারা জিওগ্রাফি নিয়ে কাজ করে তাদের দরকার হয় এই ধরনের ডাটা রাখার জন্য। কারণ এগুলি ডাইরেক্ট আবার নিয়ে এগুলি আপনার নাম্বার থেকে কনভার্ট করে কাজ করা মুশকিল, এটা এই পয়েন্টে রাখলে এখান এগুলি ক্যালকুলেট করা বা আরো আদার্স ফাংশনালিটি আছে সেগুলি ইমপ্লিমেন্ট করা সহজ হয়, এই জন্য এই টাইপের মনে করেন যে ডাটা রাখা যায়। যেমন এই যে এখানে দেখেন পয়েন্ট টাইপের ডাটা রাখতেছে, সার্কেলের পয়েন্ট গুলি রাখতেছে, এরিয়ার পয়েন্ট গুলি রাখতেছে, এখান থেকে সরাসরি ওই ডাটা ক্যালকুলেট করে একটা রেজাল্ট বের করা যায়। এই যে দেখেন, দেখছেন, দেখেন পয়েন্ট আকারে আমি লোকেশনের ডাটা পয়েন্ট আকারে রাখতেছি, তারপরে এরিয়াকে এইভাবে মনে করেন যে দিয়ে গিয়ে করে রাখা যায়, এগুলো থেকে পরে ক্যালকুলেট করা সুবিধা হয়, যে এরিয়া টু এরিয়ার যে ক্যালকুলেশন গুলি আছে, লোকেশন টু লোকেশন পয়েন্ট আউট করা, হ্যাঁ, এক লোকেশন থেকে আরেক লোকেশনের ডিস্টেন্স বের করা, এক লোকেশন থেকে আরেক লোকেশনে যাওয়ার ওয়ে বের করা, এগুলি মনে করেন যে সহজে বের করা যায়। তারপর হচ্ছে এক্সএমএল টাইপের ভ্যালু রাখার জন্য এক্সএমএল গুলি বিভিন্ন ধরনের টেমপ্লেট স্টোর করে, অ্যাপ্লিকেশন যারা ডেভেলপ করে তারা ভালো বলতে হবে যে আপনার তাদেরকে বিভিন্ন ধরনের টেমপ্লেট রাখতে হয় তাদের অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন ইয়ে করবে ফ্রন্ট এন্ডের জন্য। তো তারা কি করে টেমপ্লেট গুলি একটা এক্সএমএল ফরম্যাটে রাখে, কারণ এক্সএমএল ফরম্যাটের ডাটা গুলি যদি এক্সএমএল রাখতে পারি আমরা, আমাদের জন্য এগুলি প্রসেস করা হবে, মানে এক্সএমএলটা তখন ভেঙে যাবে না, এগুলো আমি টেক্সটে রাখতাম, এই যে এক্সএমএল ডাটা ভেঙে যায়, ঠিক আছে, এই যে আমি যে এভাবে রাখছি না, এই সিম্বল স্পেশাল সিম্বলের কারণে টেক্সট এটা আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু আমি যদি এক্সএমএল টাইপের রাখতে পারি, এক্সএমএল টাইপের এটা ভাঙবে না, একদম সরাসরি এক্স্যাক্টলি যেভাবে রাখছি এক্সএমএল এ ওইভাবেই থাকবে, ঠিক আছে। এবং এটা দিয়ে আমি ডাটা রাখতে পারবো, অনেক জায়গায় এক্সএমএল ডাটা রাখা হয়, অনেক জায়গায় টেমপ্লেট রাখা হয়, অনেক কিছু মানে অ্যাপ্লিকেশন টেমপ্লেট রাখা হয়,
সেগুলি আপনার মনে করেন যে সুন্দর করে ইয়েতে রাখা যায়। আমরা ডাটা ঢুকে এলাম, এখন ডাটা ইনসার্ট করছি। এখন আমরা ডাটা দেখি। এই যে দেখেন আমাদের ডাটার এক্সএমএল ফরম্যাটে আমাদের ডাটা দিল, ঠিক আছে, এক্সএমএল আকারে আমাদের ডাটা দিল। আরেকটা ডাটা আছে, আমরা ওইটা দেখি। এই একদম এক্সএমএল এজ 30, ঠিক আছে, এক্সএমএল ভ্যালু হিসেবে দিতে পারে। আবার পুরো যদি এখানে কোনো পাথ থাকতো, সেই পাথ দিয়ে আমরা মনে করেন যে এক্সএমএল এর পাথটা ইয়ে করতে পারতাম। তো অনেক ওই যে বললাম যে অ্যাপ্লিকেশন ডেভেলপাররা ওই অনেক সময় টেমপ্লেট গুলি, অ্যাপ্লিকেশনের টেমপ্লেট, পেজের ডিজাইন টেমপ্লেট গুলি আপনার ইয়েতে রাখে, এই এক্সএমএল রাখে, তারা ইজিলি এই এক্সএমএল ফরম্যাটে রাখতে পারে। আর এটা হচ্ছে ভেক্টর টাইপের ডাটা। ভেক্টর হচ্ছে এই যে আপনার ডাটা ইঞ্জিনিয়ার যারা থাকে তারা বিভিন্ন ধরনের ভেক্টর ডাটা নিয়ে কাজ করে, ঠিক আছে, তাদের লাগে। এবার টেক্সট লেভেলে অনেক সাকসেসের কাজ করা যায়। এই যে আমরা এখানে অনেকগুলি ডাটা ইনসার্ট করছে, ভেক্টর ওয়াইজ ডাটা সার্চ করা যায় এখানে। মানে আপনার এই ডাটাগুলিকে আপনার বিভিন্ন ইয়েতে ভাগ করে ফেলে আর কি। আমি ঢুকে দেখাই ডাটাগুলি, তাহলে সম্পূর্ণ কিওয়ার্ডে ভাগ করে ফেলে। পরে এগুলিকে আপনার সার্চ করতে সুবিধা হয় আর কি। মনে করেন এখানে আমার অনেকগুলি টেক্সটের ডাটা আছে, আমি এখানে ঢুকে রাখলাম 5টা টেক্সটের ডাটা ঢুকলাম, দেখেন আমার এগুলির ডাটা হচ্ছে এক একটা লাইন আর কি। হ্যাঁ, এগুলি ভেক্টর হিসেবে রাখছি, এটারে সে পয়েন্ট ইয়ে করে ফেলে। এখন দেখি কি কি হয়। এটা এটা আমি আগে ডাটাটা দেখি। আগে রাখছে কিভাবে আছে, এটারে কি করছে। এই যে দেখেন ভেক্টর, যখন আমি বললাম ডাটাকে, আমি লেখাটা দিছি কি যে পোস্টগ্রেসকিউএল পাওয়ারফুল ডাটাবেস, সেইটা কি করছে, এগুলিকে সার্চ ভেক্টর মানে এই লেখাটাকে পরবর্তী সার্চ করার সুবিধার জন্য বিভিন্ন কি ওয়ার্ড এগুলো ভাগ করে ফেলছে, বুঝছেন। যেমন দি ডাটা বেস, তারপরে পোস্টগ্রেসকিউএল পাওয়ার সিস্টেম, কিওয়ার্ড আকারে এগুলিকে ভাগ করে করে ভেক্টর তৈরি করছে সে। এগুলো পুরাটা নেয় নাই সে, মানে কমনলি ইউজেবল ইয়েগুলিকে নিয়ে ভাগ করে করে আপনার ইয়ে করছে, যাতে পরবর্তীতে এটা খুঁজে পেতে সুবিধা হয় আর কি। ও খুব দ্রুত সার্চ করতে পারে ভেক্টর ডাটার মধ্যে। এখন এটাকে আমরা সার্চ করলে এখানে দেখতে পারবো যে মনে করেন আমরা যে পোস্টগ্রেস হিসেবে সার্চ করি, পোস্টগ্রেস লেখাটা সার্চ করতে যাই, মানে একটা টেক্সটে সার্চ করা এক্সপেন্সিভ, এর জন্য এই ভেক্টর রাখে। ভেক্টর রাখলেও সার্চ করা খুব এই যে দেখেন আমার কাছে সার্চ করে সে নিয়ে এসে দিল, ঠিক আছে। আমি বলছি যে কোয়েরিতে পোস্টগ্রেস লেখাটা যেখানে আছে এটা বের করে দেয়, সে পোস্টগ্রেস ঠিকই বের করে দিচ্ছে, কিন্তু কিভাবে আনছে, সে যে প্রথমে গেছে এই যে পোস্টগ্রেস এর সাথে মিলাইতেছে, সে এই টেক্সট সার্চই করে নাই। এই যে আমি ফুল লেন্থের টেক্সট দিলাম, এটা যে আরো মনে 200-300 লাইনের টেক্সট হয়ে সে সার্চ করতে হয়, সে কোথায় সার্চ করতে হয়, সেই যে ভেক্টর সার্চ ভেক্টর বানাইছে পয়েন্ট, এই কিওয়ার্ড গুলি নিয়ে এইখান থেকে সার্চ করে সে আপনার এই ডাটাটা আপনার খুঁজে বের করে। তো এই ক্ষেত্রে যারা ওই যে ডাটা নিয়ে কাজ করে, অনেক ডাটার মধ্যে থেকে আপনার ইয়ে বের করে, প্যাটার্ন বের করতে হয়, ঠিক আছে, বা মেশিন লার্নিং এ যারা কাজ করে তাদের কাজই তো প্যাটার্ন বের করা, তারপরে সিমিলারিটি ম্যাচ করা, তারপরে ইয়ে করা, এই জাতীয় কাজগুলি এই ভেক্টর ডাটা টাইপ দিয়ে আপনার খুব সহজে করা যায়, বুঝছেন। যে দেখেন আমি এরকম একটা সার্চ দিতেছি যেখানে ডাটাবেস আর মাইস্কুয়েল লেখা আছে, সে কি করবে, এটা আপনার জেনারেলি হইলে অন্য, আমি যদি শুধু টেক্সট ফরম্যাটে রাখতাম সে কি করতো, প্রত্যেকটা এই টেক্সট ধরে ধরে সে সার্চ করে এটাকে করতো, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং। আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে বা যারা ডাটা ইঞ্জিনিয়ারিং কাজ করে তারা কিন্তু হাজার হাজার মানে লাখ লাখ ডাটার উপরে তাদের এই অপারেশন চালাইতে হয়, তাদের জন্য এটা কনভিনিয়েন্ট না এই লাইন লাইন ধরে আপনার ইয়ে করা। আর টেক্সট তো এমনি খুব মানে সাইজ এক্সপেন্সিভ। তারা কি করে তখন এই যে ভেক্টর ডাটা রাখে, এই যে কি ভেক্টর আছে এই ভেক্টর
এই কি ধরে 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 সাবজেক্ট ধরে ধরে সার্চ করে তারা নিয়ে আসে। এই হচ্ছে মোটামুটি আপনার বিভিন্ন টাইপের ডাটা টাইপ এবং সেগুলি কিভাবে ইউজ করে, কিভাবে এগুলি কাজ করে সেই বিষয়টা। তো নোটপ্যাডটা একটু দিয়ে রাখেন মিশন ভাই, আমরা প্র্যাকটিস হ্যাঁ, আমি আপনাদেরকে দিয়ে দিব নোটপ্যাডের টাইপ। কন্টেন্টটা। হ্যাঁ ওই ডাটা টাইপ পোস্ট গেস, ওইটা নোটপ্যাডটা। হ্যাঁ হ্যাঁ, আমি এটা আপনাদের অবশ্যই দিয়ে দিব। এটা আপনার দিয়ে দেওয়ার জন্য আমি তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে ভাইয়া এবং এই যে এটাকে সার্চ import- সার্চ ভেক্টরে যে নাম্বার গুলো দিচ্ছে, যে ডাটাবেসকে 5 দিচ্ছে, তারপর পোস্টগ্রেসকে 1 দিচ্ছে, এগুলোর মানেটা কি আসলে? এগুলি সে নিজে থেকে একটা নাম্বারিং করতেছে, বুঝছেন? এগুলি সে নিজে থেকে এটা একটা নাম্বারিং করে রাখতেছে। ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং এ ওখানে যে 1 মিলিয়ন ডাটা নিয়ে সাপোজ মানে অ্যাকুরেসি চেক বা না, এই ওয়ানটার সাথে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কোনো ইয়ে নেই। তার ফাংশনালিটি কি এটার সাথে এই যে ডাটা বেজে দেন, ডাটা বেজ লেখছে, তারপরে মঙ্গোডিবি লেখছে, ঠিক আছে? এটার ও সাথে মানে তাকে এই যে মঙ্গোডিবি কোথায় কোথায় আছে। MongoDB তো একটা আনস্ট্রাকচার ডাটাবেস। হ্যাঁ, না ওইটা না, ওইভাবে ওই মঙ্গোডিবি আনস্ট্রাকচার ডাটা বেজের কথা বলবেন। আমি বলছি যে আমার নো ডাটাটা আছে স্কিল। ভেক্টর টাইপের, ঠিক আছে? ভেক্টর টাইপের ডাটা আছে। এখন জেনারেলি আমি যদি সার্চ করতাম যে মনে করেন যে আমি টেক্সট টাইপের ডাটা আছে, আমি সার্চ করলাম যে মঙ্গোডিবি মিলাই দেয়, সে কি করতো? সে যাইতো, সে গিয়ে দেখতো কোথায় মঙ্গোডিবি লেখা আছে, ধরতো, পাইলে হ্যাঁ সব সেম সেম হয়েছে তাহলে আপনারা বলতো যে হ্যাঁ এইটা পাইছি, এখানে আছে, ঠিক আছে? এরকম আরো যে এটা মনে করেন 2 3 4 5 হাজার লাইনের মানে ডাটা থাকলে বা অনেক ডাটা থাকে, ডাটা যেমন এক্সেল ফরম্যাটের যারা ডাটা রাখে, অনেক ডাটা রাখে না, তো তাদের এগুলি খুঁজে পাওয়া খুব, তখন হচ্ছে ওইভাবে সার্চ করাটা খুব এক্সপেন্সিভ। কয়েক লাখ ডাটার মধ্যে থেকে আপনি খালি বলেন যে মঙ্গোডিবি বের করে দাও, হাজার হাজার লাইন খুঁজে বের করা ডিফিকাল্ট। সে কি করে? এইখানে জানা সেই যে সার্চ ভেক্টর ক্রিয়েট করে নেয়, আপনার এটার উপর বেস করে আপনি যখন ডাটা ইনসার্ট করবেন, সে তখনই আপনার ডাটার সার্চ ভেক্টর বানায় ফেলবে। মানে কি এর মতো আর কি, আপনার এটাকে কি বলে, বইয়ের ইন্ডেক্সিং করে না, ইন্ডেক্সিং, এরকম একটা সে ইন্ডেক্স বানায় ফেলে মানে কিওয়ার্ড গুলি নিয়ে, যাতে সে সহজে পরবর্তীতে সে কি করে এই জায়গাটায় খুঁজে। আপনি বললেন ডাটাবেস কোথায় কোথায় আছে, সে কোথায় কোথায় দেখবে? সে খালি এগুলি দেখবে, এই যে এগুলি দেখবে, এগুলি দেখে দেয় আচ্ছা ডাটাবেস এখানে আছে, ওকে ফাইন, এটা একটা পাইছি। দেন আবার এখানে আছে, ওকে এখানে একটা পাইছি 2 নাম্বার। আর এখানে আছে, ঠিক আছে, এখানে 3টা পাইছি। এখানে নাই, ওকে নাই। আবার এখানে একটা পাইছি, তাহলে আমার যে কয় জায়গায় আছে এই কয় জায়গা কি আমাকে দেখা দিবে। বুঝতে পারছি? আচ্ছা ভাই, এখানে 5 নাম্বার লাইনে হচ্ছে পারফরমেন্স টিউনিং কে সে টিউন ধরছে, এটা কি সে ইন্টেলিজেন্ট ভাবে টিউন করছে, মানে আইএনজি বাদ দিয়ে ই বানাচ্ছে, এটা কিভাবে হচ্ছে? এইটা ও একটা কিওয়ার্ড সেট করে, এটা সার্চ ভেক্টর। এইটা মানে টিউনিং কে সে টিউন ধরছে, সে নিজে থেকে জানে এটা সে টিউনিং যে যে জায়গায় পাবে সে টিউন ধরে নেবে। টিউনিং হতে পারে কাছাকাছি সিমিলার ওয়ার্ড থাকতে পারে, ঠিক আছে? তো এগুলিকে টিউন হইতে পারে, টিউনিং হইতে পারে, আরো চেঞ্জেস থাকতে পারে, ঠিক আছে, ওয়ার্ডের। সেইটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে ধরে নিছে যে এইটা হলে সে বুঝবে যে এইটা তার মানে হচ্ছে এইরকম কিছু, সে মানে তাকে খুঁজতে হবে। আচ্ছা ভাই, তার মানে ওর মধ্যে মনে হয় ইন্টেলিজেন্ট কিছু আছে হয়তো, হ্যাঁ হ্যাঁ, যে ডেফিনেটলি, এই জন্য তো ইন্টেলিজেন্ট। এই ইন্টেলিজেন্ট, সে একটা আছে, ইন্টেলিজেন্ট বলেই তো আপনি এই তার আলাদা ইঞ্জিন করতে। অথবা ওভাবে আর কি বানানো। হ্যাঁ, এটা স্পেশালি ইন্টেলিজেন্ট বলেই তো এটার জন্য এটা আলাদা করে আলাদা বানানো হয়েছে। এটা সার্চের দেখেন, এটা সার্চের ইয়ে কি, সার্চ ভেক্টর দিয়ে সার্চ করে এখানে, বুঝছেন? সার্চের ইয়েটা একটু ডিফারেন্ট। হুম হুম। কিছুটা ফাংশন স্টাইলে হয়তো, এর ভিতরে হ্যাঁ ফাংশনাল হ্যাঁ কিছু হ্যাঁ, একটা। এক্স্যাক্টলি। তো বা এই ভাই, হচ্ছে, নতুন জিনিস জানলাম, এটা এটা জানা ছিল না, এটা আমি হয়তো অন্য কোনো কাজে লাগাতে পারবো। এটা কাজে লাগতে পারেন যারা ডাটা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে তাদের, এই এটা কাজে লাগবে না, বা মেশিন লার্নিং নিয়ে কাজ করে তাদের। এবং তাদের সুবিধার্থে পোস্টগ্রেসে এটা অ্যাডভান্স ফিচার এটা আছে, এটা ওরাকেলেও নাই, অন্য অনেক ডাটাবেজ এটা নাই। আচ্ছা, তো আগাই নাকি? হ্যাঁ, জি জি ভাই, অবশ্যই। আচ্ছা, তারপরে আমরা
কনস্ট্যান্ট নিয়ে আমাদের কথাবার্তা আছে কিনা দেখি। আচ্ছা, এটা নাই। এরপরে আমরা কনস্ট্যান্ট নিয়ে কথাবার্তা বলবো। কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্টটা অন্য অন্য ডাটাবেজও আছে, তবে পোস্টগ্রেসে আপনি কিছু সবসময় সব জায়গাতে কিছু কিছু নতুন জিনিস আপনি মনে করেন যে পাবেন, এখানেও কিছু টুইস্ট আছে। তো কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট হচ্ছে যে আপনি কোনো একটা কলাম থাক বা কলামের ভ্যালু হোক, তার মধ্যে একটা আপনার কিছু একটা রেস্ট্রিকশন বা একটা কোনো একটা রুলস অ্যাপ্লাই করা, ঠিক আছে? আপনার একটা কোনো একটা শর্ত জুড়ে দেওয়া, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? যে ইংলিশে বলে যে কনস্ট্যান্ট আর রুলস অ্যাপ্লাই টু টেবিল কলাম, মানে টেবিলের কলামের উপর কোন একটা শর্ত, একটা রুলস দিয়ে দেওয়া, এই রুলসটা তাকে ফলো করতে হবে। জেনারেলি আমরা টেবিল বানাই, কলাম বানাই, ঠিক আছে? রুলস আমরা কোনো শর্ত না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় দেয়া লাগে। তো কি কি ধরনের কনস্ট্যান্ট আমাদের হতে পারে? যেমন নাম শুনলে বুঝবেন, নট নাল কনস্ট্যান্ট। নট নাল মানে কি? আমি এই কলামের কোনো নট নাল ভ্যালু দিব, মানে কোনো খালি ব্ল্যাঙ্ক ভ্যালু এখানে দিতে পারবো না, আমার কিছু না কিছু ভ্যালু দিতে হবে। তারপর হচ্ছে ইউনিক, মানে ওই কলামের টেবিলের কলামে আমাদের যতগুলি ডাটা থাকবে কোনটা একটার সাথে একটা মিলতে পারবে না, সব ইউনিক হবে। তারপর হচ্ছে প্রাইমারি কি? প্রাইমারি কি হচ্ছে দুইটা শর্ত থাকবে, এক হচ্ছে ইউনিক হতে হবে, নট নাল হতে হবে, মানে সে অবশ্যই ইউনিক হবে, মানে সে এই ওই কলামের, যে কলামের ডাটাগুলি প্রাইমারি কি, সে অন্য কলামের ইয়ের সাথে মিলবে না। আর হচ্ছে সে নট নাল, মানে সে নাল হইতে পারবে না কখনো। ফরেন কি? মানে আরেকটা টেবিলের একটা কোন একটা কি এর সাথে, মানে ইউনিক বা প্রাইমারি কি এর সাথে রিলেশন তৈরি করা, তাইলে মাস্টার চাইল্ড রিলেশন তৈরি করে দিতে পারে। তারপর হচ্ছে চেক কনস্ট্যান্ট আছে। চেক কনস্ট্যান্ট মানে আপনি বলে দিবেন যে ডাটা ঢুকানোর সময় সে চেক করে। ফর এক্সাম্পল, আপনার একটা কলাম আছে জেন্ডার, জেন্ডার যখন ডাটা ঢুকাবে আপনি এখানে একটা চেক কনস্ট্যান্ট দিতে পারেন যে এখানে অনলি মেল অথবা ফিমেল হতে পারবে, এর বাইরে কিছু হতে পারে না। বা আপনি কান্ট্রির ক্ষেত্রে আপনি বা ডিস্ট্রিক্ট, সরি ডিভিশনের ক্ষেত্রে আপনি মনে করেন যে ডিভিশন নাম দিয়ে দেন, এই ডিভিশন নাম ছাড়া অন্য কিছু হইতে পারে না। তখন ডাটা বেজে ডাটা ঢুকানোর সময় চেক করবে, ঠিক আছে, যে আসলে সে এই ওই ভ্যালুগুলি দিয়ে থাকেন, তাহলে ওই তাহলে ডাটা ঢুকাইতে দিবে। আর যদি না দেন তাহলে ওই ডাটা আপনার ঢুকাইতে দিবে না, ঠিক আছে দাদা ভাই? এরপর হচ্ছে ডিফল্ট। ডিফল্ট হচ্ছে আপনি মনে করেন কোনো ডাটা দেন নাই, ফর এক্সাম্পল আপনি নাল ভ্যালু দিয়েছেন, সিস্টেম কি নিজে থেকে একটা ডাটা জেনারেট করে তার মধ্যে স্টোর করে। সাধারণত আপনার ডেট টাইম ভ্যালু এই ধরনের ডিফল্ট হিসেবে অনেকে ঢুকে, যেমন আপডেট টাইম, কোনো একটা রেকর্ড আপডেট করেছেন, তো আপডেট রেকর্ডের ক্ষেত্রে আপডেটের কারেন্ট ডেট এবং টাইম, এটা অনেক সময় অনেক জায়গায় স্টোর করা হয়, তো ওই ক্ষেত্রে ডিফল্টে ওইটা দিয়ে দিলে আপনার প্রোগ্রাম থেকে বা অ্যাপ্লিকেশন থেকে আলাদা করে দিতে হয় না। আর আরেকটা কনস্ট্যান্ট আছে পোস্টগ্রেসিএসকিউএল এ, এটা ইউনিক একটা কনস্ট্যান্ট, এক্সক্লুশন। আপনি টাইমের ব্লক ধরে ধরে আপনি মনে করেন যে ইয়ে করতে পারেন, মানে মনে করেন যে ফর এক্সাম্পল এরকম কারো একজনের ডিউটি শিডিউল হচ্ছে 9টা থেকে 5টা, হ্যাঁ 9টা থেকে 5টা, কারণ আপনি তার জন্য আরেকটা শিডিউল তৈরি করতেছেন যে ওই একই লোকের জন্য, যে তারা আবার দিলেন না 2টা থেকে তারা হচ্ছে 10টা পর্যন্ত তার ডিউটি টাইম, ঠিক আছে? তাহলে আপনাকে এই যে 9টা থেকে 5টা আর 10টা থেকে, সরি 2টা থেকে 10টা, এর মাঝখানে কি ওভারল্যাপিং আছে, তাই না? টাইমের একটা ওভারল্যাপিং পড়ে। তো এই ওভারল্যাপিং সে কি করবে, সে ধরবে এবং সে তাকে ওই ওভারল্যাপিং টাইমে আলাদা তার জন্য কোনো ডিউটি রোস্টার বা কোনো শিডিউলিং করা যাবে না। এই ধরনের কাজে মনে করেন যে আপনি যে ফর এক্সাম্পল বিশ্বকাপ ফুটবল খেলা ইয়ে পড়বে, যেখানে টাইম টাইম মানে একই থাকবে, একই টিম কে মনে করেন যে সময় দুই জায়গায় একই সময় দুই জায়গায় খেলা দেওয়া যাবে না, ঠিক আছে? ওই ওই জিনিসগুলো আপনার প্রিভেন্ট করা যায় এরকম করে। তো এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। তা আমরা এগুলি কিভাবে করে দেখি, যে আমরা নট নাল একটা কিভাবে কলাম তৈরি করে, সরি কনস্ট্যান্ট তৈরি করে। এই দেখেন নেম টেক্সট নট নাল, এইভাবে দিতে হয়, হ্যাঁ, নেম টেক্সট নট নাল। আর আইডি সিরিয়ালকে প্রাইমারি কি রাখছে ডিফল্ট, এটা সমস্যা নেই, এটা নিয়ে আমরা দেখবো, এটা অটো ইনক্রিমেন্টাল আইডিটা। আর আমরা যে টেবিল ক্রিয়েট করি, এই যে ইউজার সাথে টেবিল ক্রিয়েট করলাম,
এখানে আমরা নট নাল একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম। কনস্ট্যান্টটা কিভাবে দেয়? নেম, ডাটা টাইপ, তারপর কনস্ট্যান্ট। তাহলে আমার এখানে নেমের মধ্যে কোনো আমি মানে ব্ল্যাঙ্ক ভ্যালু, নাল ভ্যালু দিতে পারবো না, ঠিক আছে? তো এখানে যদি আমি দেখতে চাই কি কোনটা আমার মানে এই টেবিলটাতে কনস্ট্যান্ট হিসেবে কি দেওয়া হয়েছে, আমি যদি দেখতে চাই, এই যে আপনার এই লিখে এন্টার দিলে আমাকে এই যে কনস্ট্যান্ট কি আছে বলে দিবে, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম। আমি কোনো একটা টেবিলে যদি দেখতে চাই আমাকে বলে দিবে এখানে কি আইডি আছে, ঠিক আছে? এটাও নট নাল, এটাও নট নাল, দুইটা নট নাল হিসেবে আছে। আর এইটা হচ্ছে আইডিটা প্রাইমারি কি হিসেবে দিচ্ছে, এই যে। মানে এই নট নালের জায়গায় আমি কোনো ডাটা ভ্যালু ইনসার্ট করতে যাই, আমাকে ভ্যালু ইনসার্ট করতে দেবে, নাল ভ্যালু ইনসার্ট করতে দেবে। ফর এক্সাম্পল আমি যদি এরকম একটা দিই, ইনসার্ট ইনটু ইউজার্স ভ্যালু আইডি, এটা তো অটো ইনক্রিমেন্ট আছে। আমি এখানে অটো ইনক্রিমেন্ট আমি খালি নাল ভ্যালু দিলাম। আরো যে টেবিল থাকলে বুঝা যেত, মানে নাল কিছু ইনসার্ট করতে হবে না। আমি যদি কোনো ডাটা দিই তাহলে আপনার মনে করেন যে ডাটা ইনসার্ট হবে, যেমন যে এখানে দিলাম। এখানে আমার ডাবল কোটেশন দিতে হবে। ইনসার্ট ইনটু ইউজার্স দিতে হবে। এই না, কোথায় আমি করতে আচ্ছা, নামের ইয়ের আগে এখানে আপনার ডাবল কোটেশন দিতে হবে, এটা বলতেছে আর কি। না দিলেও হয়। আমি এখানে ইয়ে করে দিয়েছিলাম, এটা দিয়ে এখানে না না, ওই যে ডাবল কোটেশন দিয়ে দিতে হবে। ভাই টেবিলের নাম ইউজার্স না? হ্যাঁ, ইউজার্স। যে এস মিসিং আছে এখানে। মিসিং ছিল, ওইখানেও কি মিসিং করছে না? ওইখানে মিসিং করি নাই। প্রথমটা নিল না কেন? ইনসার্ট ইনটু ইউজার্স দিলে নেয়ার কথা ছিল, ওই স্পেস দিয়ে নেমটা দিয়ে কলাম দিলে নেমটা মেনশন করে দিতে হবে, নেমটা কলাম ইনপুট নেমটা করতে দিতে হয় এখানে। আচ্ছা, কলাম যাই নেমটা হোক, মেনশন। এখন এটাকে যদি আমি দেখি, ওকে, এটা ঢুকছে। এখানে যদি আমি আবার নাল ভ্যালু দিতাম তাহলে এটা আমাকে দিতে দিত না। এই যে নাল ভ্যালু সে নেবে না, আমি এই যে নট নাল বলছি এই জন্য। আচ্ছা, তারপর আমি ইউনিক ভ্যালু দিই, মানে আমার প্রত্যেকটা ভ্যালু ইউনিক হইতে হবে। আমি যদি কোনো ভ্যালু ডুপ্লিকেট দিই তাহলে সে নিবে না। হ্যাঁ, এর তৈরি করলাম। আমি এখন যদি এখানে ডাটা ইনসার্ট করতে যাই, আমাকে যদি দিয়ে দিই তাহলে নিবে না।
ডুপ্লিকেট ভ্যালু জাস্ট 1 দিছিলাম ফর এক্সাম্পল আমি একটা ইমেল দিতেছি আমি এই প্রথম একটা গেছে, হ্যাঁ প্রথম একটা ইনসার্ট হয়েছে, এখন আমি একই নামে আবার আরেকটা দিই, তাহলে আমাকে দিতে ইচ্ছে না, তো ইউনিক ভ্যালু ছাড়া সে আমাকে দিতে দিবে না, ঠিক আছে। এখন আমি যদি এখানে দেখি ইউজার 1, দেখবো আমার একটা ভ্যালু রয়েছে, তার মানে আমার এখানে ডুপ্লিকেট ডাটা দেওয়ার কোনো স্কোপ নাই। আমি কিভাবে কনস্ট্যান্ট এনশিওর করলাম? ইউনিক কনস্ট্যান্টের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা একইভাবে ভাইয়া ওইখানে কি নাল নাল ঢুকবে ভাইয়া? হ্যাঁ ইউনিক ইউনিকে কি ভাই নাল অ্যাকসেপ্ট করে? ইউনিকে নাল অ্যাকসেপ্ট করতে পারে দেখি। বা দুইবার নাল ঢুকালে কি বলে? দুইবার নিবে না, কিন্তু একবার নিবে। এই দেখেন একবার নিচ্ছে, মানে আমি তো বলছি ইউনিক, আমি তো নাল হবে কিনা সেটা বলিনি, আচ্ছা আচ্ছা, তাই না? মানে না আমি বলছি ডিরেক্ট নাল এখানে এটা। নাল একবার তো ইউনিক, তাই না? ভ্যালু হচ্ছে ভাই সিঙ্গেল কোড বাদ দিয়ে শুধু ডিরেক্ট নাল। শুধু নাল দিতে বলতেছেন ওই যে গিয়ের মতো করে। হুম 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 হুম। জি ভাই। দেখি না এগুলো বুঝছে। আরেকবার আরেকবার ফাইনাল দেন। আরেকবার নেবে না আপনার, দেখি না এগুলো বুঝছে। নিচ্ছে তেমন। নাল নিচ্ছে, নাল পেশা করতে পারতেছে না এক দিকে ভিতরে, কিন্তু হ্যাঁ সিঙ্গেল কোডটা নিবে না ভাই মনে হয়, মানে শুধু সিঙ্গেল কোড এটা নিবে না, এটা নিবে না। হ্যাঁ নাল সে ধরতে পারে না। নালের জন্য তো ভাই আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করছি, নট নালের নাল, জন্য যে নট নাল ইউজ করতেছে। নট নাল ইউজ করছি। ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আমরা এই প্রাইমারি কি ইউজ করতে পারি। প্রাইমারি কিতে আমার দুইটা কম্বিনেশন, এদের নট নাল হবে, ইউনিক ইউনিক ভ্যালু হবে এবং নট নাল হবে। এটা আমরা প্রাইমারি কি আমরা এখানে এটা করতে পারি। প্রাইমারি কি দিলাম, ঠিক আছে। এই প্রাইমারি কিভাবে দিতে হবে, ফরেন কি যদি দিতে চাই আমরা, ফরেন কে যে রেফারেন্স দিতে হবে আমাদের। প্রাইমারি কি যে টেবিলটা থাকে বা এর আগে যে টেবিল থাকে ওই টেবিলটা মানে রেফারেন্স দিতে হবে। মনে করেন যে আমি এখানে অর্ডার একটা টেবিল তৈরি করছি, অর্ডারের যে ইউজার আইডি সেটাকে আমি রেফারেন্স করতে যাচ্ছি, মানে আরেকটা প্রাইমারি টেবিলের যে ইউজার টেবিল আছে তার আইডির সাথে আমি লিঙ্ক আপ করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এখানে বলে দিচ্ছি যে ইউজার আইডি এখানে একটা কলাম তৈরি করতে, সেটা রেফারেন্স টু ইউজার্স এর আইডি, কিন্তু এই টেবিলটা হচ্ছে অর্ডার, মানে অর্ডারের আইডির সাথে অর্ডারের সাথে ইউজারের যে আইডি আছে সেটার মধ্যে একটা রিলেশন থাকবে। এবং এখানে ওই ভ্যালু না থাকলে আপনি এখানে নতুন ভ্যালু ইনসার্ট করতে পারবেন না, সেম এলার ভ্যালু ওইখানে আইডি না থাকলে। তো এইটা আপনার এইভাবে টেবিল ক্রিয়েট করা যায় আর কি। আপনার রেফারেন্স দিয়ে যদি ফর্ম কি করতে চান, রেফারেন্স ইউজার আইডি আপনার বলে দিতে হবে কোন টেবিলের সাথে আপনার রিলেশনটা করতে চান। এই তারপর হচ্ছে চেক কনস্ট্যান্ট। চেক কনস্ট্যান্টে হচ্ছে আপনার ওই যে আমি শর্ত বলে দিলাম যে মেল ফিমেল হবে কিনা, অথবা আমি এখানে একটা শর্ত বলে দিচ্ছি যে আমার প্রাইস অবশ্যই 0 থেকে বেশি হতে হবে। তাহলে আমি যদি এখানে এরকম একটা দেই, বললাম যে আমার প্রাইস অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। এখন আমি একটা ডাটা ইনসার্ট করতেছি, প্রোডাক্ট, এখানে প্রাইস দিয়ে দিই, ভ্যালুজ আমি বললাম যে 0, দেখি 0 নেয় কিনা। 0 বলতেছে,
ইনসার্ট এই যে আমার চেক কনস্ট্যান্টটা ধরছে দেখেন, আমাকে বলতেছে যে ভায়োলেট চেক কনস্ট্যান্ট। আমি আবার 0 থেকে বড় নাম্বার দিই, তাহলে আবার দেখেন যে এটা ঠিকই নিবে। আমি এখানে 0 না দিয়ে 10 দিই, দেখেন এখানে কিন্তু আমার আর কোনো জায়গায় ধরতেছে না, 1 দিলেও নিবে, 2 দিলেও নিবে, আমার কোনো আটকাবে না। কিন্তু আমি 0 দিলে আমাকে আটকে দিবে, 0 বা কোনো মাইনাস ভ্যালু দিলাম, -7 দিলাম, তাহলে আমার আটকে দিবে, কারণ 0 তে কোনো মানে ছোট কোনো সংখ্যা সে অ্যালাউ করবে না, 0 অথবা 0 ছোট কোনো সংখ্যা। আমি চেক কনস্ট্যান্ট দিয়ে চেঞ্জ করতে হবে। তারপরে ডিফল্ট ভ্যালুতে আমি বলতে চাই কোনো জায়গায় যদি আমি কোনো ভ্যালু নাও দেয় সে এই একটা ভ্যালু সে নিজে থেকে নিয়ে নেবে। আর কোনটা নিবে আমাদের বলে দিতে হবে, এটা যে আমরা ক্রিয়েটেড এড, আমি বলছি যে আমি যদি এইগুলো কোনো ডাটা ঢুকাই যে নেম দিলাম, আমি ক্রিয়েটেড এড টাইম, এটা আমি আমি কিছু না দিলে সে টাইম স্ট্যাম্পটা নেই। টাইম স্ট্যাম্প মানে হচ্ছে আপনার ডেট এন্ড টাইম, ঠিক আছে? কারণ আমি ডিফল্ট বলে দিয়েছি, ডিফল্ট কনস্ট্যান্ট কি কারেন্ট টাইম স্ট্যাম্প, ডিফল্ট কারেন্ট টাইম স্ট্যাম্প বললে সিস্টেমের যে টাইম আছে সে ওই টাইমটা নিয়ে নেবে। আমি যদি দিয়ে দিই তাহলে এক হিসাব, আর যদি না দেই তাহলে আমার সিস্টেমের যে টাইম আছে সেটা সে নিয়ে নেবে। আমি দেখি একটা ইনসার্ট করি, ডাটা দেখেন ইনসার্ট করছি, আমি নেম দিছি আর হচ্ছে শুধু নেম দিছি। আর প্রথমটা তো অটোমেটিক জেনারেট হবে সিরিয়াল অটো ইনক্রিমেন্টাল নাম্বার, আর কেটের একটা দিইনি। আমি এখন দেখি এখানে সিলেক্ট কোয়েরি করে, এই দেখেন আমি কিন্তু এই ক্রিয়েটেড একটা এই যে টাইম বলে দিই না, ডেট এন্ড টাইম আমি কিন্তু বলে দিই না, সে নিজে থেকে সিস্টেম থেকে সে নিয়ে নিচ্ছে, আমি খালি নামটা দিচ্ছি। এর মানে আমার ডিফল্ট হিসেবে সে আমি যতবার দিব, আমি এখন আরেকটা নাম দিই এখানে, বব দিই, এখন দেখেন সে ববের জন্য যে টাইম, সে আবার ববের জন্য একটা টাইম নিয়ে নিচ্ছে, ঠিক আছে? কারণ সিস্টেমের যে টাইম আছে, দেন টাইম কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথমটা ছিল 22টা 29, এরপরটা হচ্ছে 22টা 30, ঠিক আছে? টাইম চেঞ্জ হয়ে গেছে, যে সিস্টেমের কারেন্ট টাইম যেটা সেটা সে নিচ্ছে। ওকে, আচ্ছা এরপরে যেটা হচ্ছে পোস্টগ্রেসের স্পেশাল যে একটা কনস্ট্যান্ট আছে, এটার জন্য আপনি একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা এক্সটেনশন ইনস্টল করতে হয়। এই এক্সটেনশনটা হচ্ছে আমাদের ডাটাবেজের মধ্যে এডিশনাল একটা ফিচার, মানে প্লাগ ইনস এর মতো কাজ করে, ঠিক আছে? প্লাগ ইনস পর্যন্ত আরো আইডিয়া আছে? হ্যালো, শুনতেছেন সবাই নাকি? শুনতেছি, বাট লাস্ট কি বলছেন এটা বুঝি নাই আসলে। আমি বললাম যে এক প্লাগইনস বুঝেন, প্লাগইন সম্পর্কে আইডিয়া আছে? না না, এটা তো idea নেই। আচ্ছা, এটা হচ্ছে একটা মনে করেন যে একটা এডিশনাল ফিচার, এটা ডাটাবেজের সাথে ডাইরেক্ট ইনস্টল অবস্থা থাকে না, এটাকে ইনস্টল করতে হয়। অনেক সময় প্যাকেজ ইনস্টল করা লাগে, অনেক সময় এটার সাথে ডিফল্ট এটা আছে কিন্তু এনাবল করা থাকে না। আপনি এক্সটেনশনটা এখানে সেট করতে হয়, ঠিক আছে? এই এক্সটেনশন হচ্ছে এটা দিয়ে যে আমরা এই যে আরেকটা বললাম যে কনস্ট্যান্ট আছে এডিশনাল, মনে করেন যে ইন ফিউচারে আরো এরকম আরো কিছু কনস্ট্যান্ট দরকার হলো, তারা বের করে এক্সটেনশন হিসেবে অ্যাড করতে পারবে। এটা হচ্ছে পোস্টগ্রেসের সুবিধা, মানে প্লাগেবল আর কি, আমরা যে কোনো কিছু চাইলেই এখানে এডিশনাল এক্সটেনশন ইউজ করতে পারি। আমরা দেখি সেই ডাটাবেজে আমরা এই প্লাগইনস ইনস্টল করি, যে এটা অলরেডি ছিল না কিন্তু আমরা একটা এক্সটেনশন হিসেবে এটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমাদের এই যে এই যে কনস্ট্যান্ট এক্সক্লুশন কনস্ট্যান্ট, এইটার এই ফিচারটা এখানে এনাবল হবে।
এটা এখন আমি দেখি কিভাবে করে। একটা এটার জন্য টেবিল ক্রিয়েট করতে হয়। এইটার ফরম্যাট হচ্ছে এইভাবে দিতে হয়। এটার নামে একটা নতুন টেবিল ক্রিয়েট করতেছি। এখানে দেখেন আমি আগের গুলি মনে করি এরকম আছে, আর এই যে এক্সক্লুডের জন্য আমাকে এভাবে দিতে হবে, এক্সক্লুড ইউজিং জিআইএসপি, সাথে আমার ইউজার আইডি উইথ সেশন টাইম। এই টাইমের সাথে আমার সে একটা যাতে ম্যাচ করতে পারে এরকম ভাবে আমাকে এটা দিতে হবে। বুঝছেন? ওই যে আমরা বলছি না স্লটের গ্যাপ আমরা মেজার করব, দেখবো যে ওভারল্যাপিং হয় কিনা। তো এইটা করার জন্য আসলে এইভাবে দেওয়া হয়। এখন দেখেন আমি একজনে একটা টাইম দিলাম, ঠিক আছে, একটা ইউজারের সেশন আমি ইনসার্ট করলাম এখানে, যে সেই টাইমের মধ্যে সে হয়তো কোনো একটা কাজ করছে, তার একটা কোনো রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, বা তার সেশন টাইম এটা, হ্যাঁ, এই সময় সে কাজ করতে পারবে। কটা থেকে কটা দিলাম আমি, ইউজার সেশন টাইম দিলাম, বললাম যে 10টা থেকে 11টা, ঠিক আছে, তার একটা স্লট দিলাম আর কি, সেশন টাইম, তার একটা মানে কাজে একটা টাইম স্লট দিলাম 10টা থেকে 11টা, ঠিক আছে। এখন আমি ওই ইউজারকে আমি আরেকটা, দেখেন ইউজার নাম্বার, এইটা আগেরটা হচ্ছে ইউজার নাম্বার 1, এরপরটা 1, আমি আরেকটা স্লট ওই সেম স্লটে তারা অন্য একটা কাজ দিতে হচ্ছে, বা কোনো একটা টাস্ক অ্যাসাইন করতে হচ্ছে ওই স্লটে, দেখেন আমাকে দিবে না। ঠিক আছে, দেখেন এই টাইম সেম টাইম, দেখছেন 10টা 10টা 11টা 11টা দিবে না। এখন আমি যদি টাইম চেঞ্জ করে দিই, টাইম চেঞ্জ করে, ঠিক আছে, আমি 10টাই রাখলাম প্রথমে, এখন দিলাম 12টা, নেয় কিনা দেখি, তাও নিবে না। 10টা থেকে 12টা, আমি কিন্তু 10টা থেকে 11টা দিইনি, ঠিক আছে। আবার ধরেন যে আমি তারে দিলাম 10টা থেকে 11টা আর 12টা দিলাম, তাও নিচ্ছে না সে, ঠিক আছে। এখন আমি এটারে 11টার পরে দিই, 11টা থেকে 12টা, দেখি নাই কিনা। 11টা থেকে 12টা নেবে না, কারণ হচ্ছে 11-11-র মধ্যে তার পড়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটারে চেঞ্জ করি, চেঞ্জ করে আমি ধরেন যে এটা দিলাম 12টা থেকে, এখন দিলাম 1টা পর্যন্ত তারে, মানে 12টা থেকে 13টা। দেখেন এখন ওই ইউজারের জন্য ক্রিয়েট করছে, ঠিক আছে। তার মানে ওই যে শিডিউল টাইম ছিল সে 10টা থেকে 11টা, সে ওই স্লটের মধ্যে তাকে আর কোনো নতুন মানে ওই স্লটে তারা আর অ্যাসাইন করা যাচ্ছে না, ঠিক আছে। তাকে ওই স্লটের বাইরে করে দেয়, এটাকে টাইম ধরে সে এই ইয়ে জানি এই যে কনস্ট্যান্টটা সে অ্যাপ্লাই হয়, ঠিক আছে। বুঝতে পারছি, মানে ওভারল্যাপিং এখানে করা যাবে না আর কি। সেম টাইমে যদি আরেকজন ইউজার হইতো, আমি ধরেন যে এই ইউজার দেখি এখানকার data, এই যে এখানে যেটা ওভারল্যাপিং টাইমে, মানে এখন যদি আমি ওইটাই এইটাই আরেকটা ইউজারের জন্য দিই, মনে করি 1 নম্বর ইউজার না হয় 2 নম্বর ইউজার, তার জন্য আবার কিন্তু নিতেছে, ঠিক আছে। কিন্তু এটা যদি আবার 2 নম্বর আবার দিই আর নেবে না, তো এই যে এই জায়গায় ওভারল্যাপিং ধরবে। তো এইখানে দেখেন একটা আমরা কনস্ট্যান্ট একটা রুলস অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। এবং আমরা দেখি পরে যে আমরা তার শিডিউল টাইম বা সেশনটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। এই বুঝতে পারছেন? হ্যালো। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে আমাদের কনস্ট্যান্টের বিষয়গুলি। আর ডাটা টাইপ আজকে এই দুইটাই আমরা দেখি, এগুলি আপনারা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে। দেন আমরা নেক্সট সেশনে আরো অন্যান্য বিষয় নিয়ে আরো আবার কথা বলবো ফার্দার। এর মধ্যে আজকে যা যা করলাম, কারো যদি কোনো কনফিউশন থাকে বা কিছু থাকে জিজ্ঞেস করতে পারেন। ভাই এই যে লাস্টে যেটা ইউজার সেশন টেবিলে, এখানে আইডি 1-এর পরে 5 চলে আসছে, মানে এই মাঝখানে আইডি গুলো কি ইনসার্ট হয়নি এই আইডি জন্য? হচ্ছে, এটা আইডি না, এটা হচ্ছে অটো সিরিয়াল না, এটা অটো নাম্বার। এটা আপনার ইয়ে হইতে পারে, এটা আমাদের এই দেখেন এইটা র্যান্ডম নাম্বার জেনারেট করে, এই যে আপনার এই দাঁড়ান আমি দেখাই, এই যে সিরিয়াল নাম্বারটা দিছি না, এই সিরিয়াল নাম্বারটা আপনার হচ্ছে র্যান্ডমলি হতে পারে, সিকোয়েন্সিয়ালি হতে পারে, এটা কোনো সমস্যা নেই। এটা
সিস্টেম ম্যানেজ করে এক মাঝখানে যে গ্যাপ গেছে এখানে দেখবেন যে আবার পরে হয়তো এই নাম্বারটা চলে আসছে, বুঝছেন? কয়েকটা নিলে এটা হচ্ছে সিস্টেম জেনারেট করা নাম্বার সিরিয়াল থেকে। সিরিয়ালের আপনার যদি খেয়াল করেন ওই সিরিয়াল ডেফিনেশন করেন দেখবেন যে সে জেনারেলি সিকোয়েন্সিয়ালি করে, বাট সে র্যান্ডমলিও করতে পারে, বুঝছেন? সে র্যান্ডমলিও নাম্বার জেনারেট করতে পারে, বাট এইখানে ইউনিক থাকবে, মানে কখনো এটা ওভারল্যাপিং হবে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি। আর এটা তো বুঝছেন না, এটা যে আপনার টাইম স্লটে আমরা এখানে দিচ্ছি, এখানে কিন্তু আমরা একটা হ্যাঁ এডিশনাল জিনিস ইউজ করছি, একটা কিন্তু নতুন জিনিস আপনি শিখছেন, এই যে এই এক্সটেনশন ইনস্টল করাটা। এই এক্সটেনশনটা এখানে কেন পেয়ে গেছে, আমরা দেখার ক্রিয়েট হয়ে গেছে, এইটা ডিফল্ট এক্সটেনশন লিস্টের মধ্যে ছিল, মানে পোস্টগ্রেস ডাটাবেজে ইনস্টল করি এই এক্সটেনশনটা পোস্টগ্রেস এর সাথে তারা সাপ্লাই করে, ঠিক আছে? আমরা কিছু সামনে গিয়ে কিছু এক্সটেনশন দেখবো যেগুলো পোস্টগ্রেস এর সাথে আসে না, মানে পোস্টগ্রেস যে ইনস্টলেশন প্যাকেজ তার সাথে এটা আসে না, তখন ওটাকে ডাউনলোড করে নিতে হবে। ওই জিনিসগুলো আমরা পরে দেখবো, আমাদেরকে একটু আরো এক্সটেনশন নিয়ে কাজ করতে হবে, সেগুলোর মধ্যে আছে, ঠিক আছে? এটা সিম্পল, তো এটা জাস্ট কিছু করতে হবে না, এটা জাস্ট ইনস্টল করে ইনস্টল হবে। ভাইয়া আপনি কি রুট ইউজার হিসেবে আছেন এখন? আমি রুট ইউজার বলতে আমি মানে পোস্টগ্রেস ইউজার হিসেবে কাজ করতেছি আর কি। এখানে আছেই একটা আচ্ছা এই ইউজার, ক্ষেত্রে মানে আমি এখনো ইউজার, আচ্ছা নতুন এই ইউজার ক্ষেত্রে ক্রিয়েট যদি করি অন্য নাই। ইউজার তৈরি করা হয়, এটা কি লিনাক্স এর মতো কোনো সিস্টেম যে আপনার রুট দিয়ে এক্সটেনশন গুলা কিংবা অ্যাডঅনস গুলা এগুলা অ্যাড করে নিতে হয়, তারপর না হচ্ছে না, অন্য ওরকম ইউজারকে কিছু না, ওই পারমিশন পায়? ওরকম কিছু না। আপনি যদি প্যাকেজ ইনস্টল করতে যান, মানে পোস্টগ্রেস যখন ইনস্টল করছেন আপনাকে তো সিস্টেম অ্যাডমিন হইতে হবে, তাই না? সিস্টেম ইনস্টল করার প্রিভিলেজ আপনার থাকতে হবে, তো ওএসএ ওই ইউজার এই মানে ইনস্টল করার প্রিভিলেজ থাকতে হবে এক্সটেনশনটা। গট ইট আপনি ভাই, যদি বুঝতে পারছি। আপনি যদি পোস্টগ্রেস ইনস্টল করেন তো অলরেডি আপনার ওই ওই অ্যাক্সেসটা অবশ্যই থাকবে আর কি। আর যদি আপনি পোস্টগ্রেস নিজে না করেন, অন্য কেউ করে দেয়, সেটা অন্য বিষয়। বাট আপনি যদি নিজে পোস্টগ্রেস এজ এ ডিবি ইনস্টল করেন, আপনার প্যাকেজ ইনস্টল করার এই ইয়েটা আপনার থাকবে প্রিভিলেজ। রাইট, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, আজকে মোটামুটি অনেক কিছু জানলাম, রিভিউ করলাম, এর পরে ক্লাসটা হবে আর কি। তো আমি রেকর্ডিংটা স্টপ করে দিতেছি।